তন্ময় শহরের এক পুরনো ভবনে নতুন বাসা নিয়েছে। শহরের কোলাহল থেকে দূরে একটু আড়ালেই এই বাড়িটি দাঁড়িয়েছিল। পুরনো এই ভবনটি একসময় ছিল এক অভিজ্ঞানিক হোটেল, যেখানে বিভিন্ন সমাজের লোকজন আসতেন। তন্ময়ের কাছে এটি ছিল এক নতুন শুরুর আভাস, যদিও ভবনের ইতিহাস তাকে কিছুটা অস্বস্তি দিয়েছিল। একদিন বিকেলে তন্ময় সন্ধ্যার একটু আগে ছাদে গিয়ে বসে। শহরের কোলাহল থেকে দূরে এই জায়গায় এসে সে অনেকটাই শান্তি পায়। কিন্তু সে জানতো না, তার জন্য এই শান্তি কিছুক্ষণের জন্যই থাকবে। হঠাৎ তার চোখে পড়ে ছাদের উপর একটি অদ্ভুত পায়ের ছাপ। প্রথমে সে চিন্তা করেছিল এটি হয়তো অন্য কেউ এসে রেখেছে, কিন্তু ছাপগুলো এতই পরিষ্কার এবং অদ্ভুত যে সে বিশ্বাস করতে পারেনি। প্রতিটি ছাপ আঁকে আঁকে নিখুঁতভাবে ছাদের মেঝেতে ছড়িয়ে পড়েছিল, যেন এক অদৃশ্য শক্তি সেই পাগুলি রাখছিল। পায়ের ছাপগুলো অন্য কোনো সাধারণ পায়ের ছাপের মতো ছিল না, সেগুলি যেন কোনো মানুষের পায়ের ছাপের মতো নয়, বরং কিছু অজানা ও ভয়ঙ্কর শক্তির উপস্থিতি বোঝাচ্ছে। তন্ময় প্রথমে বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেয়নি। সে মনে করেছিল হয়তো কিছুদিন আগে কোনো কাজী লোক কাজ করতে এসে এই ছাপ রেখে গেছে। কিন্তু রাত হওয়ার পর ছাদের প্রতি তার মনোযোগ আরো গভীর হয়ে যায়। সন্ধ্যা নামার সাথে সাথে একটি অদ্ভুত অনুভূতি তাকে আচ্ছন্ন করে তোলে। পায়ের ছাপগুলি যেন আরেকটু স্পষ্ট হয়ে উঠেছিল, আর তাদের মধ্যে এক অদ্ভুত আকর্ষণ ছিল। সে একসময় ঠিক করল ছাদে গিয়ে নিজেই তা পরীক্ষা করবে। কিন্তু ছাদে গিয়ে তার শরীর অবশ হয়ে গেল। ছাপগুলো আগে যেখানে ছিল ঠিক সেখানেই এখন আর কিছু নেই। কিন্তু তন্ময়ের চোখে একটা অদ্ভুত দৃষ্টি দেখা দেয়। দূর থেকে ছাদের এক কোণে কিছু একটা ঝাপসা ভাবে নড়ে উঠছিল। সে সেই দিকে পা বাড়ায়। হঠাৎ এক কান্নার আওয়াজ ভেসে আসে। তন্ময়ের রক্ত ঠান্ডা হয়ে যায়। সে শুনতে পায়, মুক্তি চাও, মুক্তি চাও। সেই শব্দগুলি যেন বাতাসের সাথে ভেসে আসছিল। তন্ময়ের বুকের ভেতর এক গা শিরশিরে অনুভূতি জন্ম নেয়। সে জানে না এই শব্দগুলো কোথা থেকে আসছে, তবে তা তাকে ভয়াবহ এক অনুভূতি দেয়। তন্ময় আর সেদিকে এগোতে পারল না। সে ছাদের সিঁড়ির দিকে ফিরে আসে, কিন্তু তার চোখের সামনে পুরনো ভবনের সেই অদ্ভুত পায়ের ছাপগুলো যেন চিরকালীন স্মৃতি হয়ে রয়ে যায়। সে বুঝতে পারে এই ভবনের গোপন রহস্যের সাথে তার কোনো সম্পর্ক থাকতে পারে, এবং হয়তো তার এই রহস্য উন্মোচন করতে হবে। পরদিন সকালে তন্ময় সিদ্ধান্ত নেয় যে সে এই ঘটনা সম্পর্কে আরো জানবে। শহরের এক প্রবীণ ব্যক্তির কথা শোনা গিয়েছিল, যিনি অনেক পুরনো ভবনের ইতিহাস জানেন। তন্ময় তাকে দেখতে যায়। প্রবীণ ব্যক্তি তার মুখে একটি সন্ত্রস্ত হাসি নিয়ে বলে, এই বাড়ির ছাদে যে পায়ের ছাপগুলো দেখা যায় তা কোনো সাধারণ মানুষের নয়। তন্ময়ের মনে আবার প্রশ্ন জাগে। সে আরো জানতে চায় কী ধরনের পায়ের ছাপ। প্রবীণ ব্যক্তি উত্তর দেয়, এগুলো এক সময়কার মালিকের নয়। এখানে আরো অনেক কিছু রয়েছে যা কখনো প্রকাশ পায়নি। তোমার সামনে একটি ভুতুড়ে কাহিনী অপেক্ষা করছে, যা এই বাড়ির অতীতের সঙ্গে সম্পর্কিত। তন্ময় প্রবীণ ব্যক্তির কথাগুলো শোনার পর তার মনের মধ্যে আরো কৌতূহল জন্ম নেয়। সে বুঝতে পারে ছাদের পায়ের ছাপগুলি কেবল এক এলোমেলো ঘটনা নয়, বরং এই পুরনো বাড়ির একটি অমীমাংসিত রহস্যের অংশ। তার যাত্রা শুরু হচ্ছে, তবে তার সামনে কি অপেক্ষা করছে তা সে জানে না। তন্ময় ঘুম থেকে উঠে অনুভব করে কালো রাতের ঘটনা কোনো স্বপ্ন নয়। তার মনে বারবার সেই ছাদের পায়ের ছাপ আর অদ্ভুত কণ্ঠস্বর ফিরে আসতে থাকে। ঘড়িতে তখন সকাল 7টা বাজে। তন্ময় সিদ্ধান্ত নেয় আর দেরি করা যাবে না। তাকে এই রহস্যের মূল খুঁজে বের করতে হবে। ব্রেকফাস্ট সেরে সে ছাদে ওঠে। সকালবেলা ছাদ একেবারে পরিষ্কার ও নিস্তব্ধ। তেমন কিছুই অস্বাভাবিক মনে হয় না। তবে তন্ময়ের মনে অস্বস্তি কাটে না। কারণ যে পায়ের ছাপ গত রাতে সে দেখেছিল, সেগুলোর কোনো চিহ্ন এখন আর নেই। এটা কিভাবে সম্ভব? তন্ময়ের মনের গভীরে এক তীব্র অজানা ভয় বাসা বাঁধে। সে পুরো ছাদটি একবার ঘুরে দেখে।
ছাদে কিছু পুরনো আসবাবপত্র রাখা আছে, একটি ভাঙা টেবিল, জং ধরা চেয়ার, এবং কয়েকটি পুরনো বাক্স। এগুলোর দিকে তাকিয়ে তন্ময়ের মনে হয় এগুলো হয়তো বহুদিন আগে থেকে এখানে রয়েছে। হঠাৎ সে একটি পুরনো কাঠের বাক্সের ভেতরে কিছু নড়াচড়া লক্ষ্য করে। তার বুক ধড়ফড় করতে শুরু করে। সাহস করে বাক্সের ঢাকনাটি খোলে। ভেতরে একটি পুরনো ডায়েরি পাওয়া যায়। ডায়েরিটির মোলার ছেঁড়া এবং ধূলিমলিন। তন্ময় ধীরে ধীরে ডায়েরিটি খুলে দেখে ভেতরে একটি নাম লেখা, অরুণা। তন্ময়ের মনে প্রশ্ন জাগে, এই নামটি কার? আর ওই ডায়েরি কেন এখানে লুকানো ছিল? ডায়েরির প্রথম পাতায় লেখা ছিল, যদি তুমি এই ডায়েরি পড়ছো, তাহলে জেনে রেখো, আমার গল্প এখানেই শেষ হয়নি। আমার আত্মা এখানেই আটকা পড়েছে। মুক্তি চাই, কিন্তু সেই মুক্তির পথ সহজ নয়। ছাদের পায়ের ছাপগুলোকে অনুসরণ করো, তুমি জানতে পারবে সত্যিটা কি। তন্ময় হতবাক হয়ে যায়। সে ডায়েরির পাতা উল্টাতে থাকে। ডায়েরির প্রতিটি পাতায় একটি রহস্যময়ী গল্প ফুটে উঠতে থাকে। অরুণা ছিলেন এই ভবনের এক সময়কার বাসিন্দা। তিনি খুব সাধারণ এক মেয়ে ছিলেন, তবে তার জীবন এক রাতে চিরতরে বদলে যায়। ডায়েরিতে লেখা, এক রাতে ছাদের ওপর আমি তার মুখোমুখি হয়েছিলাম। সে আমার জন্য অপেক্ষা করছিল, তবে সেটা ভালোবাসার জন্য নয়। সে আমাকে ছাদ থেকে ঠেলে ফেলে দিয়েছিল। আমার আত্মা এখানেই আটকে গেছে। আমি তার ক্ষমা চাই না, আমি তার শাস্তি চাই। তন্ময়ের মনে সন্দেহ আরো ঘনীভূত হয়। সে বুঝতে পারে এই ভবনের ইতিহাস কেবল কোনো সাধারণ গল্প নয়। এটি একজন আত্মার কষ্টের গল্প, যা এখনো শেষ হয়নি। হঠাৎ ছাদে এক অদ্ভুত শব্দ শোনা যায়, যেন কারো ভারী পায়ের শব্দ সিঁড়ি দিয়ে উপরে উঠে আসছে। তন্ময় দ্রুত চারদিকে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। শব্দ ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে ছাদের এক কোণে পায়ের ছাপগুলো আবার দেখা যায়। তবে এবার তারা আরো স্পষ্ট এবং অদ্ভুত। ছাপগুলোর মধ্যে তপ্ত ছাইয়ের মতো কিছু ধোঁয়া উঠছে। তন্ময় ছাপগুলোর দিকে এগিয়ে যায়। সে দেখতে পায় ছাপগুলো সোজা একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে থেমে গেছে। সেই জায়গাটি হলো ছাদের এক ভাঙা অংশ, যেখানে দেয়ালের রং উঠে গেছে। সেখানে একটি অদ্ভুত চিহ্ন আঁকা। চিহ্নটি ত্রিভুজের মতো এবং তার মাঝখানে একটি চোখ। তন্ময়ের মন যেন বুঝে যায় এই জায়গাটির সঙ্গে অরুণার মৃত্যু সরাসরি যুক্ত। সে ডায়েরি খুলে চিহ্নটির কথা খুঁজে পায়। অরুণা লিখেছিলেন, এই চিহ্ন আমার অভিশাপের প্রতীক। যখনই এটি দেখা যায়, তখন বুঝে নিও, আমার আত্মা তোমার কাছে রয়েছে। আমাকে মুক্তি দিতে হলে তোমাকে সত্যের মুখোমুখি হতে হবে। তন্ময়ের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যায়। তার মনে হয় এই রহস্য তাকে ধীরে ধীরে নিজের মধ্যে টেনে নিচ্ছে। এই অধ্যায় শেষ হয় যখন তন্ময় চিহ্নটির সামনে দাঁড়িয়ে নিজেকে প্রতিজ্ঞা করে যে সে ডায়েরিতে লেখা তথ্য অনুসরণ করবে এবং পুরো ঘটনার পেছনের সত্যিটা বের করবে। তবে সে জানে না সামনে তার জন্য কি অপেক্ষা করছে। তন্ময়ের রাত কেটেছে ডায়েরির পাতাগুলো পড়তে পড়তে। তার মাথা জুড়ে একটাই প্রশ্ন, অরুণা কে ছিলেন? কেন তার আত্মা এই ভবনে আটকা পড়ে আছে? ডায়েরির প্রতিটি শব্দ যেন অতীতের ভয়াবহ ঘটনাগুলোর সাক্ষী হয়ে আছে। ডায়েরি অনুযায়ী প্রায় 50 বছর আগে এই ভবনে এক ভয়ানক হত্যাকাণ্ড ঘটেছিল। অরুণা ছিলেন এই ভবনের একমাত্র মালিকের স্ত্রী। তার স্বামী রুদ্র একজন ধনী এবং অত্যন্ত রাগী মানুষ ছিলেন। ডায়েরিতে লেখা ছিল, রুদ্র আমাকে ভালোবাসতেন না। তার কাছে আমি কেবল তার অহংকারের প্রতীক ছিলাম। আমি চেয়েছিলাম মুক্তি, কিন্তু সে আমাকে শৃঙ্খলে বেঁধে রেখেছিল। তন্ময়ের মন আরো ভারী হয়ে যায়। সে বুঝতে পারে এই হত্যাকাণ্ড কেবল একটি দুর্ঘটনা ছিল না, বরং এর পেছনে লুকিয়ে ছিল গভীর ষড়যন্ত্র। সকালে তন্ময় স্থানীয় এক প্রবীণ ব্যক্তির কাছে যায়। তিনি এই এলাকায় বহুদিন ধরে বসবাস করছেন এবং পুরনো ভবনটির ইতিহাস সম্পর্কে জানেন। প্রবীণ ব্যক্তির নাম দাদু হারাধন। তার বয়স প্রায় 80-র কাছাকাছি, কিন্তু তার চোখে মুখে সেই সময়ের অনেক গল্পের ছাপ স্পষ্ট।
তন্ময় তাকে ডায়েরি সম্পর্কে জানায় এবং সরাসরি প্রশ্ন করে, এই ভবনের সঙ্গে এমন কি ঘটেছিল যে এখনো এমন ভৌতিক ঘটনা ঘটে। আরাধন একটু চুপ করে থাকেন, তারপর খুব শান্ত গলায় বলেন, বাবা, এই ভবনটা একসময় ছিল অভিশপ্ত। রুদ্র সাহেব ছিলেন অত্যন্ত নিষ্ঠুর। তার রাগ আর প্রতিহিংসার বলি হয়েছিল তার নিজের স্ত্রী। বলা হয়, অরুণা বেগমকে একদিন তিনি ছাদের উপরে ডেকে নিয়ে যান এবং সেখানে থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। কারণ ছিল ঈর্ষা আর সন্দেহ। তিনি মনে করতেন অরুণা তার প্রতি বিশ্বাসঘাতকতা করেছে। তবে সেই সন্দেহের কোনো সত্যতা কখনো পাওয়া যায়নি। মানুষ বলে তিনি তার নিজের গায়ের অহংকারে অরুণাকে মেরে ফেলেছিলেন। তন্ময়ের শরীর কেঁপে ওঠে। সে শিহরিত কণ্ঠে জিজ্ঞেস করে, তারপর কি হয়েছিল? আরাধন একটা দীর্ঘশ্বাস ফেলে বলেন, তারপর অরুণার আত্মা এই ভবনে বন্দী হয়ে পড়ে। শোনা যায় অরুণা শান্তি চায়, তবে কেউই আজ পর্যন্ত জানে না তার মুক্তির উপায় কি। তবে একটি কথা জানিয়ে রাখি, যে এই সত্যের পথে যাবে তাকে অনেক কিছু হারাতে হবে। ভবনের অভিশাপ থেকে মুক্তি পাওয়ার জন্য আত্মা নিজেই কিছু দাবি করবে। তুমি কি প্রস্তুত? তন্ময় দ্বিধাগ্রস্ত হলেও নিজের মনে প্রতিজ্ঞা করে সে এই রহস্যের সমাধান করবে। সেদিন বিকেলে তন্ময় ভবনের ভেতরে ফিরে আসে। ডায়েরির সঙ্গে আরাধনের কথা মেলানোর চেষ্টা করতে থাকে। সে বারবার মনে করার চেষ্টা করে সেই পায়ের ছাপের রহস্য কি হতে পারে। ডায়েরিতে অরুণা লিখেছিলেন, আমার মৃত্যুতে জড়িত প্রত্যেকেই আজ শান্তিতে আছে, কিন্তু আমি নয়। তাদের অপরাধের প্রমাণ এখনো এই ভবনের ভেতরে রয়েছে। এটি খুঁজে বের কর। তন্ময় ভবনের প্রতিটি ঘর খুঁজতে শুরু করে। একসময় ভবনের নিচতলার একটি বন্ধ ঘর খুঁজে পায়। ঘরটির দরজা সিল করা ছিল এবং সেই সিল অদ্ভুত ধরনের লাল রং দিয়ে আঁকা ছিল। দরজার উপরে লেখা ছিল, তোমার সত্যের পথ এখানেই শেষ। যদি তুমি খোল তবে মুক্তি চাইবে। কিন্তু তুমি কি প্রস্তুত? তন্ময় ভয় পায়, কিন্তু কৌতূহল তাকে পিছু ছাড়ে না। সে দরজার সিল ভাঙার চেষ্টা করে। যখন সিল ভাঙে, তখন হঠাৎ করেই ভবনের ভেতরে বাতাসের গতিবেগ বাড়তে শুরু করে। যেন পুরো ভবন এক অদৃশ্য শক্তিতে কাঁপছে। ঘরের ভেতরে সে একটি ছোট বাক্স দেখতে পায়। বাক্সটি সোনার মতো চকচকে, কিন্তু তার গায়ে গাঢ় দাগের মতো চিহ্ন। তন্ময় বাক্সটি খুলে দেখে তার ভেতরে একটি ছোট মূর্তি রাখা আছে। মূর্তিটি ত্রিভুজাকৃতির এবং তার মাঝখানে চোখ আঁকা। এই চোখটি হুবহু ছাদের সেই চিহ্নের মতো। ডায়েরির একটি পাতা তার মনে পড়ে, যেদিন তুমি এই মূর্তিকে খুঁজে পাবে সেদিন আমার সত্য উন্মোচিত হবে। তবে মনে রেখো, এর পরিণতি ভয়াবহ হতে পারে। আমি চাই না কেউ আমার মতো একই পরিণতির শিকার হোক। কিন্তু মুক্তি পেতে হলে এই মূর্তি তোমাকে সত্যের দরজা খুলে দিতে সাহায্য করবে। তন্ময় মূর্তিটি হাতে নিয়ে অনুভব করে এটি অদ্ভুতভাবে ঠান্ডা। তার চারপাশে বাতাস থেমে গেছে। ঘরটি এক মুহূর্তের জন্য নিস্তব্ধ হয়ে যায়। হঠাৎ করেই দূর থেকে আবার সেই কণ্ঠস্বর ভেসে আসে, তুমি কি আমার মুক্তির পথ খুলে দেবে? তবে তুমি কি নিজের জন্য প্রস্তুত? তন্ময়ের সামনে এখন দুটি পথ। সে যদি মূর্তিটি ব্যবহার করে, তবে সে অরুণার আত্মার মুক্তি দিতে পারবে। কিন্তু সে জানে না এর ফলাফল কি হতে পারে। তন্ময় মূর্তিটি হাতে নিয়ে কিছুক্ষণ স্থির হয়ে থাকে। মূর্তির মধ্যে যেন এক রহস্যময়ী শক্তি লুকিয়ে আছে, যা তাকে নিজের দিকে টেনে নিচ্ছে। ঘরটির ভেতর তখনও এক অদ্ভুত নীরবতা বিরাজ করছে। তন্ময় অনুভব করে তার সামনে আর কোনো পিছু হটার পথ নেই। মূর্তিটির গায়ে খোদাই করা চিহ্নগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকে। তন্ময়ের মনে পড়ে ডায়েরির একটি পাতায় অরুণা লিখেছিলেন, মূর্তিটি এমন এক চাবি যা আমার মৃত্যুর রহস্যের দরজা খুলবে। কিন্তু এই চাবি ব্যবহারের আগে তোমাকে নিজের জীবনের ঝুঁকি নিতে হবে। কারণ এর শক্তি শুধু সত্য প্রকাশ করবে না, বরং তার বিনিময়ে কিছু কেড়ে নেবে। তন্ময় ঠিক করে সে ভয় পাবে না। অরুণার জন্য এবং ভবনের অমীমাংসিত রহস্যের জন্য তাকে এগোতেই হবে। তন্ময় সেই রাতে ছাদে যায়। মূর্তিটি হাতে নিয়ে সে দাঁড়িয়ে থাকে সেই জায়গায় যেখানে ছাদের পায়ের ছাপগুলো শেষ হয়েছিল।
হঠাৎ ঠান্ডা বাতাস বইতে শুরু করে। আকাশে মেঘ জমতে থাকে এবং চারপাশে এক অদ্ভুত আলো ফুটে ওঠে। মূর্তির চিহ্নগুলো যেন জ্বলজ্বল করতে শুরু করে। তার সামনে সেই ত্রিভুজ আকৃতির চিহ্নটি আবার ফুটে ওঠে। তবে এবার তা মেঝেতে খোদাই হয়ে যায়, যেন মূর্তির শক্তি তার চারপাশকে নিয়ন্ত্রণ করছে। এক অদ্ভুত কণ্ঠস্বর বাতাসে ভেসে আসে, তুমি যদি সত্য জানতে চাও, তবে মূর্তিটি চিহ্নের মাঝখানে রাখো। কিন্তু মনে রেখো, সত্যের জন্য মূল্য দিতে হয়। তুমি কি প্রস্তুত? তন্ময় বুঝতে পারে, এই মুহূর্তে পিছু হটলে সবকিছু অন্ধকারে থেকে যাবে। সে সাহস করে মূর্তিটি চিহ্নের মাঝখানে রাখে। মূর্তিটি চিহ্নের মাঝখানে রাখা মাত্রই চারপাশ কেঁপে ওঠে। তীব্র বাতাস, বিদ্যুৎ চমক, আর সেই সঙ্গে অদ্ভুত কান্নার শব্দ ভেসে আসে। মেঝে থেকে ধোঁয়া উঠে এক আকৃতিতে রূপ নেয়। তন্ময় দেখতে পায় এক নারীর অবয়ব। সেই বুঝতে পারে, এই আত্মা অরুণার। অরুণা ধীরে ধীরে তার দিকে তাকিয়ে বলে, তুমি আমার ডায়েরি পড়েছ। তুমি জানো আমি কিভাবে মারা গিয়েছি। কিন্তু তুমি হয়তো এখনো পুরো সত্য জানো না। আমার মৃত্যুর পেছনে কেবল আমার স্বামীর হাত ছিল না। এই ভবনেও এমন কিছু লুকানো আছে, যা আমাকে আটকে রেখেছে। সেই সত্য প্রকাশ করতে হলে তোমাকে আমার সাহায্য করতে হবে। তন্ময় জিজ্ঞেস করে, আমি কিভাবে তোমার সাহায্য করতে পারি? অরুণার কণ্ঠ ভারী হয়ে ওঠে, তুমি এই মূর্তিকে ব্যবহার করে ভবনের অতীত উন্মোচন করবে। তবে মনে রেখো, এই সত্য উন্মোচনের পথ সহজ নয়। এই ভবনের প্রতিটি ইট আমার যন্ত্রণা ধারণ করেছে। সত্য প্রকাশ হলে তা তোমার জীবনের উপর গভীর প্রভাব ফেলবে। অরুণার আত্মা তন্ময়ের চারপাশে ঘুরে বেড়ায়। সে মূর্তিটির একটি নির্দিষ্ট অংশে আঙুল রাখে। মূর্তির সেই অংশে একটি ছোট লুকানো দরজা খোলে। তন্ময় সেখানে দেখতে পায় একটি পুরনো মানচিত্র। মানচিত্রে ভবনের নিচতলায় একটি গোপন কক্ষের চিহ্ন রয়েছে, যা এতদিন কেউ খুঁজে পায়নি। অরুণা বলে, এই কক্ষেই রয়েছে আমার মৃত্যুর চূড়ান্ত প্রমাণ। তবে সেখানে পৌঁছাতে গেলে তুমি ভয়ঙ্কর বিপদের মুখোমুখি হবে। ভবনটি আমাকে আটকে রাখার জন্য অভিশপ্ত। তুমি যদি প্রস্তুত থাকো, তবে মানচিত্র অনুসরণ করো। তন্ময় মানচিত্রটি হাতে নিয়ে নিচে যাওয়ার জন্য প্রস্তুত হয়। কিন্তু তখনই ভবনের ভেতরে থেকে একটি বিকট আওয়াজ ভেসে আসে, যেন কেউ বা কিছু তার এই পরিকল্পনা ভেস্তে দিতে চাইছে। তন্ময় সিদ্ধান্ত নেয়, সে মানচিত্রটি অনুসরণ করে নিচতলার সেই গোপন কক্ষে যাবে। কিন্তু যাওয়ার আগেই অরুণা তাকে শেষবারের মতো সতর্ক করে দেয়, তুমি যদি সত্যের পথে যাও, তবে নিজেকে প্রস্তুত রাখো। কারণ সত্য জানার পর আর ফিরে আসা যায় না। তন্ময় জানে, তার সামনে হয়তো এমন কিছু অপেক্ষা করছে, যা তার জীবন বদলে দেবে। কিন্তু সে পিছিয়ে যেতে রাজি নয়। তার যাত্রা এবার আরো বিপজ্জনক এবং রহস্যময় হতে চলেছে। তন্ময় গোপন কক্ষের মানচিত্র হাতে নিয়ে ভবনের নিচতলার দিকে পা বাড়ায়। প্রতিটি পদক্ষেপ যেন তাকে অজানা বিপদের দিকে নিয়ে যাচ্ছে। ভবনের ভেতর আরো অদ্ভুত শব্দ শোনা যাচ্ছে, দরজার কাঁচা কাঁচা শব্দ, দেওয়াল চিরে ওঠা আওয়াজ, আর মাঝে মধ্যে কারো চাপা কান্না। নিচতলার পুরনো করিডোরে পৌঁছে তন্ময় মানচিত্র অনুসরণ করে। সেখানে একটি দেয়াল চিহ্নিত ছিল, যা বাইরে থেকে দেখতে একদম সাধারণ। কিন্তু তন্ময়ের মন বলে, এই দেয়ালের পেছনেই লুকিয়ে আছে সেই গোপন কক্ষ। দেয়ালের সামনে এসে তন্ময় থেমে যায়। সেই বুঝতে পারে, এই দরজা খোলার জন্য শুধু মানচিত্রই যথেষ্ট নয়। দেয়ালের উপরে অদ্ভুত কিছু খোদাই করা চিহ্ন দেখা যায়, একটি ত্রিভুজ, একটি চোখ, আর কিছু অলংকৃত নকশা। ডায়েরির একটি পাতা তার মনে পড়ে, তুমি যদি এই কক্ষের কাছে পৌঁছাও, তবে তোমাকে আমার জীবনের সত্য বলার চাবি খুঁজে নিতে হবে। কিন্তু সেই চাবি কেবল তখনই কাজ করবে, যখন তুমি নিজের ভয়কে জয় করবে। তন্ময় মূর্তিটি আবার হাতে নেয়। মূর্তির একটি অংশ ঘুরিয়ে দেওয়ালের চিহ্নে স্পর্শ করায়। মুহূর্তের মধ্যে একটি বিকট শব্দে দেয়ালটি ফাঁকা হয়ে যায়। তার সামনে এক সরু সিঁড়ি নিচের দিকে নেমে গেছে। সিঁড়ি থেকে ভেসে আসছে গা ছমছমে বাতাস আর সেই পুরনো কান্নার ধ্বনি। তন্ময় সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে। কক্ষটি সম্পূর্ণ অন্ধকারে ঢাকা।
সে নিজের টর্চলাইট জ্বালিয়ে দেয় এবং দেখে কক্ষের ভেতরে অনেক পুরনো কাগজপত্র, পাণ্ডুলিপি আর কিছু ভাঙা আসবাবপত্র পড়ে আছে। তবে সবচেয়ে অদ্ভুত জিনিসটি ছিল দেয়ালে রক্তের দাগে লেখা কিছু শব্দ। সত্য জানতে চাও? তবে নিজের আত্মা দাও। তন্ময় থমকে যায়। দেয়ালের ঠিক নিচে একটি ছোট সিন্দুক রাখা ছিল। সিন্দুকটি লোহার তৈরি এবং তার চারপাশে মোটা শিকল দিয়ে বাঁধা। সে সিন্দুকের দিকে এগিয়ে যায়। ডায়েরিতে লেখা ছিল, এই সিন্দুকে লুকানো রয়েছে আমার মৃত্যুর চূড়ান্ত সত্য। কিন্তু এটি খোলার জন্য তোমাকে নিজের ভয়ের মুখোমুখি হতে হবে। এটি খুললে ভবনের অভিশাপ জাগ্রত হবে। তন্ময় কাপা হাতে সিন্দুকের শিকল খুলতে শুরু করে। ঠিক তখনই চারপাশে বাতাস ভারী হয়ে ওঠে। একটি অদৃশ্য শক্তি তাকে সিন্দুক খোলায় বাধা দিতে চায়। কিন্তু তন্ময় নিজের মনকে শক্ত করে। সে জানে, সত্য প্রকাশের জন্য এই ভয়কে জয় করতেই হবে। সিন্দুক খুলতেই তন্ময় দেখে, ভেতরে রয়েছে একটি চিঠি এবং একটি পুরনো ছবি। ছবিতে একজন নারী, অরুণা, আর একজন পুরুষ, রুদ্র। দুজনের মুখে হাসি, কিন্তু অরুণার চোখে যেন লুকানো ছিল দুঃখ আর বেদনা। চিঠিতে লেখা ছিল, আমি জানি তুমি সত্য জানার জন্য এই জায়গায় এসেছো। আমার মৃত্যুর পেছনে শুধু রুদ্র নয়, তার ভাইয়েরও হাত ছিল। তারা দুজন মিলে আমাকে এই ভবনের ছাদ থেকে ফেলে দিয়েছিল, শুধু সম্পত্তির জন্য। আমার আত্মা আজও বন্দী, কারণ এই ভবনে তাদের অপরাধের সাক্ষ্য রয়েছে। যদি তুমি সত্যিই আমাকে মুক্তি দিতে চাও, তবে তাদের অপরাধের প্রমাণ সবাইকে জানাও। তবে মনে রেখো, এই অভিশাপ ভাঙা সহজ নয়। ভবনটি নিজেই আমাদের বন্দী করে রেখেছে। তন্ময় হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে, ভবনের অভিশাপ ভাঙতে হলে এই চিঠি এবং ছবিগুলোকে সবার সামনে আনতে হবে। কিন্তু এর মধ্যেই পুরো কক্ষ কেঁপে ওঠে। তন্ময়ের চারপাশে বাতাস আরো ভারী হতে থাকে। কক্ষের দেওয়াল থেকে রক্ত ঝরতে শুরু করে, আর সেই কান্নার আওয়াজ ভয়াবহভাবে বাড়তে থাকে। হঠাৎ রুদ্রের আত্মার মতো দেখতে একটি কদাকার ছায়া কক্ষের কোণে ভেসে ওঠে। ছায়াটি তন্ময়ের দিকে এগিয়ে আসে এবং তার কণ্ঠে এক ভয়াবহ গর্জন শোনা যায়। তুমি যদি এই প্রমাণ বাইরে নিয়ে যাও, তবে তোমাকে আমার মতোই বন্দী হতে হবে। তন্ময় বুঝতে পারে, এখন আর পিছু হটার সময় নেই। সে চিঠি আর ছবি নিয়ে দৌড়ে কক্ষ থেকে বেরিয়ে আসে। কিন্তু ছায়াটি তার পিছু নেয়। তন্ময় ছাদে গিয়ে দাঁড়ায়। মূর্তি এবং চিঠি হাতে নিয়ে সে অরুণার আত্মাকে ডাকে। অরুণা আবার তার সামনে হাজির হন। তন্ময় চিৎকার করে বলে, আমি প্রমাণ নিয়ে এসেছি, কিন্তু এই অভিশাপ ভাঙতে কি করতে হবে? অরুণা শান্ত গলায় বলে, তুমি যদি সত্য প্রকাশ করো, তবে ভবন তোমার বিরুদ্ধে প্রতিশোধ নিতে পারে। কিন্তু এটি করতে হবে, কারণ সত্য মুক্তি এনে দেবে। আমার আত্মা এই ভবন থেকে মুক্তি পাবে, কিন্তু তোমাকে তার জন্য প্রস্তুত থাকতে হবে। এই অধ্যায় এখানেই শেষ হয়। পরবর্তী অধ্যায় তন্ময় কিভাবে ভবনের অভিশাপের মুখোমুখি হয় এবং কিভাবে সে সত্য প্রকাশের চেষ্টা করে, তা আরও বিস্তারিতভাবে লেখা হবে। তন্ময় ছাদের ওপরে দাঁড়িয়ে, তার হাতে মূর্তি এবং প্রমাণ, অরুণার চিঠি ও ছবি। রাত গভীর হচ্ছে, আর আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। অরুণার আত্মা ছাদের মাঝখানে ভাসমান অবস্থায় আছে। তার চোখে তীব্র যন্ত্রণা, যেন মুক্তির অপেক্ষায় রয়েছে। হঠাৎ ভবনের ভিতরে থেকে এক বিকট শব্দ শোনা যায়। রুদ্রের ছায়া ধোঁয়ার মতো বেরিয়ে আসে, আর তার সঙ্গে আরো অদ্ভুত ছায়াগুলোও ছাদে ভিড় জমায়। ছায়াগুলো দেখতে মানুষের মতো হলেও তাদের মুখগুলো বিকৃত, এবং চোখে শুধুই ক্রোধ। রুদ্রের ছায়া এক তীব্র গর্জনে বলে, তুমি এই প্রমাণ নিয়ে কিছু করতে পারবে না। এই ভবনের অভিশাপ তোমাকেও ধ্বংস করবে। তন্ময় জানে, ছায়াগুলো তার মন ভাঙতে চাইছে, কিন্তু সে স্থির থাকে। মূর্তিটি শক্ত করে ধরে এবং চিৎকার করে বলে, আমি ভয় পাই না। আমি সত্য জানব, এবং তা সবার সামনে আনব। আমার নিজের জীবনের জন্য হলেও আমি পিছু হটব না। অরুণার আত্মা এবার এগিয়ে আসে। তার কণ্ঠ নরম ও ভারী। তোমার সাহসী আমাকে মুক্ত করবে, কিন্তু অভিশাপ ভাঙার জন্য তোমাকে মূর্তিটি সেই ত্রিভুজ চিহ্নের মাঝখানে রেখে প্রমাণকে প্রকাশ করতে হবে। ভবনের শক্তি তোমার বিরুদ্ধে লড়াই করবে,
কিন্তু মনে রেখো, যদি তুমি ভীত হয়ে পিছু হটো, এই অভিশাপ চিরদিনের জন্য শক্তিশালী হয়ে যাবে। তন্ময় মূর্তিটিকে ছাদের মাঝখানে থাকা ত্রিভুজ চিহ্নের মধ্যে রাখে। সঙ্গে সঙ্গে চারপাশে বিদ্যুৎ চমকাতে শুরু করে। মেঘের গর্জন আরো তীব্র হয়। মূর্তিটি জ্বলজ্বল করতে থাকে এবং তন্ময় অনুভব করে এক অদ্ভুত শক্তি তাকে ছাদ থেকে টেনে নিতে চাইছে। ছায়াগুলো এবার আরো নৃশংসভাবে তন্ময়ের চারপাশে ঘুরতে শুরু করে। তারা তন্ময়ের হাত থেকে মূর্তিটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু তন্ময় নিজের সমস্ত শক্তি দিয়ে মূর্তিটিকে জায়গায় ধরে রাখে। ত্রিভুজ চিহ্ন থেকে আলো ছড়িয়ে পড়ে। আলো অরুণার আত্মাকে আলিঙ্গন করে, আর তিনি ধীরে ধীরে উজ্জ্বল হয়ে ওঠেন। তার চোখে কৃতজ্ঞতার অশ্রু, আর মুখে শান্তির ছাপ। তিনি তন্ময়ের দিকে তাকিয়ে বলেন, তুমি সত্যিই সাহসী। আজ শুধু আমি মুক্তি পাব না, বরং এই ভবনের অভিশাপও শেষ হবে। কিন্তু এই ভবনের প্রতিক্রিয়া সামলাতে তোমাকে তৈরি থাকতে হবে। তন্ময়ের চোখের সামনে অরুণার আত্মা এক আলোকের কণায় পরিণত হয় এবং আকাশে মিলিয়ে যায়। ঠিক তখনই ভবনের মেঝে কেঁপে ওঠে। চারপাশে দেওয়াল ফাটতে শুরু করে। রুদ্রের ছায়া আরো বিশাল এবং ভয়ঙ্কর হয়ে ওঠে। সে তীব্র গর্জনে বলে, তুমি আমাকে ধ্বংস করতে পারবে না। এই ভবনেই আমি বেঁচে থাকব চিরকাল। তন্ময় বুঝতে পারে, অভিশাপের শেষ শক্তি এখন তাকে থামানোর চেষ্টা করছে। তার সামনে ভবনের অংশগুলো ধ্বংস হয়ে যেতে থাকে। ছাদ থেকে পাথর খসে পড়ে, আর চারপাশ অন্ধকারে ঢেকে যায়। তন্ময় এবার মূর্তির দিকে তাকায়। সে অনুভব করে, মূর্তিটি শুধু অভিশাপ ভাঙার চাবি নয়, বরং এটি ভবনের শক্তিকে পুরোপুরি শেষ করার উপায়। কিন্তু তা করতে হলে নিজের প্রাণের ঝুঁকি নিতে হবে। তন্ময় মূর্তিটিকে দুহাতে তুলে ধরে এবং ত্রিভুজ চিহ্নের ভেতরে শক্তভাবে পুঁতে দেয়। মূর্তিটি ফাটতে শুরু করে এবং তার মধ্য থেকে এক তীব্র আলো বেরিয়ে আসে। ছায়াগুলো সেই আলোতে আঁকে আঁকে মিলিয়ে যেতে থাকে। শেষবারের মতো রুদ্রের ছায়া চিৎকার করে ওঠে, তুমি আমাকে হারিয়ে দিলে, কিন্তু এর মূল্য দিতে হবে। আলো ছাদটি ভেদ করে আকাশে ছড়িয়ে পড়ে। পুরো ভবন শান্ত হয়ে যায়। তন্ময় ধীরে ধীরে চোখ খোলে। সে নিজেকে ভবনের সামনের বাগানে দেখতে পায়। ভবনের ভেতর থেকে কোনো ভয়ঙ্কর আওয়াজ আর শোনা যাচ্ছে না। সবকিছু যেন শান্ত। সেই বুঝতে পারে, ভবনের অভিশাপ ভেঙে গেছে। তন্ময় নিজের হাতে থাকা চিঠি এবং ছবিগুলোর দিকে তাকায়। সে সিদ্ধান্ত নেয়, এই প্রমাণগুলো নিয়ে পুলিশের কাছে যাবে এবং অরুণার জীবনের সত্য সবার সামনে প্রকাশ করবে। তন্ময় ভবন থেকে বেরিয়ে আসে, হাতে অরুণার ছবি আর চিঠি। তার মাথায় হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিভাবে প্রমাণগুলো সবার সামনে উপস্থাপন করবে। ভবনের এই ইতিহাস জানার পর কি কেউ তাকে বিশ্বাস করবে? গভীর রাতে গ্রামের রাস্তায় হাঁটতে হাঁটতে তন্ময় সিদ্ধান্ত নেয়, সকালেই পুলিশের কাছে গিয়ে সবকিছু জানাবে। কিন্তু তার ভেতরে এক অদ্ভুত শূন্যতা কাজ করছে। ভবনের ভয়াবহ অভিজ্ঞতা তাকে শারীরিক এবং মানসিকভাবে ক্লান্ত করে দিয়েছে। পরের দিন ভোরে, তন্ময় থানায় গিয়ে পুলিশ ইন্সপেক্টরের সঙ্গে দেখা করে। ইন্সপেক্টর প্রথমে তন্ময়ের কথা শুনে বিষয়টি তেমন গুরুত্ব দেন না। তিনি বলেন, ভূত প্রেতের গল্প শুনতে ভালো লাগে, কিন্তু বাস্তবের সঙ্গে এই গল্পের কোনো সম্পর্ক নেই। তন্ময় নিজের মোবাইলে তোলা প্রমাণগুলো দেখায়। সে মূর্তির অবস্থান, রক্তমাখা দেয়াল, আর অরুণার ছবির কথা বিস্তারিতভাবে ব্যাখ্যা করে। ইন্সপেক্টর এবার তন্ময়ের কথা কিছুটা গুরুত্ব দিয়ে শুনতে শুরু করেন। ইন্সপেক্টরের নেতৃত্বে একটি দল তন্ময়ের দেওয়া তথ্যের ভিত্তিতে ভবনে যায়। তন্ময়ও তাদের সঙ্গে যায়, কিন্তু ভবনে গিয়ে তারা যা দেখে, তাতে সবার রক্ত হিম হয়ে যায়। ত্রিভুজ চিহ্নটি এখনো ছাদের মেঝেতে জ্বলজ্বল করছে, তবে মূর্তিটি আর সেখানে নেই। সিন্দুকটি ফাঁকা পড়ে আছে এবং দেয়ালের রক্তমাখা লেখাগুলো মুছে গেছে। কিন্তু অরুণার কান্নার শব্দ এখনো ভবনের কিছু অংশে শোনা যাচ্ছে। পুলিশের একজন কর্মকর্তা বলে ওঠে, এটা কোনো সাধারণ ঘটনা নয়। ভবনটির ইতিহাস খুঁজে বের করতে হবে। পুলিশ ভবনের মালিকানা এবং এর ইতিহাস তদন্ত করতে শুরু করে। কয়েক দিনের মধ্যেই তারা জানতে পারে, ভবনটি একসময় রুদ্র এবং তার পরিবারের মালিকানায় ছিল।
রুদ্র এবং তার ভাই এই ভবনের সম্পত্তির মালিকানা নিয়ে নিজেদের মধ্যে বিবাদে জড়িয়ে পড়ে। তদন্তে জানা যায়, অরুণা রুদ্রের স্ত্রী ছিলেন এবং তিনি ভবনের একটি অংশের উত্তরাধিকারী ছিলেন। কিন্তু সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য রুদ্র এবং তার ভাই অরুণাকে হত্যা করে এবং ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়। তন্ময়ের দেওয়া ছবি এবং চিঠি এসব প্রমাণের ভিত্তি হিসেবে কাজ করে। তন্ময়ের অভিজ্ঞতার গল্প ধীরে ধীরে চারদিকে ছড়িয়ে পড়ে। গ্রামের মানুষ ভবনটি নিয়ে গুজব করতে থাকে, কেউ বলে ভবনের অভিশাপ চিরতরে শেষ হয়েছে, আবার কেউ বলে এটি এখনো পুরোপুরি মুক্ত নয়। কিছু সাহসী মানুষ ভবনটির আশপাশে গিয়ে দেখে, রাতের বেলা ছাদের দিকে তাকালে সেখানে অদ্ভুত আলো দেখা যায়। কেউ কেউ কান্নার আওয়াজও শোনে। এই অভিজ্ঞতা তন্ময়ের জীবনে গভীর প্রভাব ফেলে। সে বুঝতে পারে, সত্য প্রকাশ করা কেবল সাহসের নয়, নিজের জীবনকে ঝুঁকিতে ফেলারও নাম। তন্ময় ভবিষ্যতে এই ধরনের রহস্যময় কাহিনী নিয়ে কাজ করার সিদ্ধান্ত নেয়। সে ঠিক করে, নিজের অভিজ্ঞতাগুলো লিখে বই আকারে প্রকাশ করবে। এই ঘটনা তাকে শুধু একজন মানুষ হিসেবে নয়, একজন লেখক হিসেবেও নতুন দৃষ্টিভঙ্গি দেয়। তন্ময় একদিন তার ঘরে বসে অরুণার দেওয়া চিঠি আর ছবিগুলো নিয়ে কাজ করছিল। হঠাৎ সে অনুভব করে ঘরের জানালার কাছে এক শীতল বাতাস বইছে। ঘুরে তাকাতেই সে দেখে, অরুণার আত্মা খুব শান্তভাবে দাঁড়িয়ে আছে। তিনি মৃদু হেসে বলেন, তোমার সাহায্যের জন্য ধন্যবাদ। আমি মুক্তি পেয়েছি, কিন্তু ভবনটি এখনো পুরোপুরি বিশুদ্ধ নয়। কেউ যদি এটি আবার জাগ্রত করে, তবে অভিশাপ ফিরে আসবে। তাই এটিকে রক্ষা করার দায়িত্ব তোমার। এরপর অরুণা ধীরে ধীরে মিলিয়ে যান। তন্ময় ভেবেছিল সব শেষ হয়েছে। অরুণার আত্মা মুক্তি পেয়েছে, ভবনের সত্য উন্মোচিত হয়েছে, এবং পুলিশ রুদ্রের কুকর্মের বিষয়টি নিশ্চিত করেছে। কিন্তু কিছু দিনের মধ্যেই এমন কিছু ঘটনা ঘটতে শুরু করে, যা তাকে আবার সেই ভবনের দিকে টেনে নিয়ে যায়। গ্রামের মানুষ ভবনটির চারপাশে অদ্ভুত ঘটনা লক্ষ্য করতে শুরু করে। যারা ভবনের কাছ দিয়ে হেঁটে যায়, তারা বলে, রাতের বেলা ভবন থেকে অদ্ভুত আলো বের হচ্ছে, যেন কেউ ছাদে দাঁড়িয়ে কিছু খুঁজছে। আবার কখনো কখনো চিৎকার শোনা যায়। একদিন গ্রামের এক কিশোর, শুভ, বন্ধুদের সঙ্গে ভবনের কাছাকাছি যায়। মজার ছলে সে ভবনের ভেতরে ঢোকার চেষ্টা করে। কিন্তু কয়েক ঘন্টা পরও শুভ বাড়ি ফেরেনি। সকালে গ্রামের মানুষ তাকে ভবনের পাশের মাঠে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। শুভ জেগে ওঠার পর বলে, ভবনের ভেতরে একটা ছা আমাকে ডেকেছিল। আমি ছাদে পৌঁছানোর চেষ্টা করছিলাম, কিন্তু হঠাৎ কেউ আমাকে ঠেলে ফেলে দেয়। আমি আর কিছু মনে করতে পারি না। এই ঘটনার কয়েক দিন পর তন্ময় এক গভীর রাতে একটি অদ্ভুত স্বপ্ন দেখে। সে দেখে, ভবনের ছাদে রুদ্রের ছা আবার ফিরে এসেছে। তার কণ্ঠ ভয়ঙ্কর, আর সে বলে, তুমি ভেবেছিলে আমি শেষ হয়ে গেছি। অভিশাপ তো এখনো বেঁচে আছে। আমি এবার তোমার আত্মাকেও বন্দি করব। তন্ময় ঘুম থেকে জেগে ওঠে, পুরো শরীর ঘামে ভিজে গেছে। সে বুঝতে পারে, ভবনের অভিশাপ এখনো পুরোপুরি শেষ হয়নি। তন্ময় সিদ্ধান্ত নেয়, ভবনের ভেতরে গিয়ে আবার সবকিছু খতিয়ে দেখবে। তবে এবার সে একা যাবে না। সে তার বন্ধু অয়ন এবং রিয়ার সঙ্গে কথা বলে। তারা দুজনই সাহসী এবং আগেও তন্ময়ের এই রহস্যময় অভিজ্ঞতা সম্পর্কে শুনেছে। রিয়া বলে, তুমি জানো তন্ময়, আমি ভৌতিক ব্যাপারে তেমন বিশ্বাস করি না। তবে তোমার অভিজ্ঞতা শোনার পর এটা পরিষ্কার যে, ভবনটিতে এমন কিছু আছে যা ব্যাখ্যাতীত। অয়ন বলে, আমরা তোমার সঙ্গে যাব, কিন্তু আমাদের প্রস্তুতি নিয়ে যেতে হবে। টর্চ, ক্যামেরা আর কিছু সুরক্ষা সরঞ্জাম নিয়ে চল। তিনজন একসঙ্গে ভবনের দিকে রওনা দেয়। তন্ময়, অয়ন এবং রিয়া ভবনে ঢোকে। ভেতরের পরিবেশ একদম আগের মতো নয়। যেন ভবনটি আরো অন্ধকার এবং ভারী হয়ে গেছে। প্রতিটি ঘরে একটা ঠান্ডা বাতাস বইছে। তারা সিঁড়ি বেয়ে ছাদে পৌঁছায়। সেখানে গিয়ে দেখে, ত্রিভুজ চিহ্নটি অদ্ভুতভাবে জ্বলছে।
তবে এবার তার চারপাশে নতুন কিছু খোদাই করা চিহ্ন দেখা যায়। প্রিয়া তন্ময়ের ডায়েরি থেকে ওই চিহ্নগুলো মেলানোর চেষ্টা করে। প্রিয়া চমকে বলে ওঠে, এই চিহ্নগুলো অভিশাপের পুনর্জাগরণ বোঝাচ্ছে। এখানে কিছু মানুষ হয়তো ইচ্ছা করে এই চিহ্নগুলো এঁকেছে। তন্ময় বিস্মিত হয়ে বলে, তাহলে কি কেউ ইচ্ছা করে এই ভবনের অভিশাপ আবার জাগিয়ে তুলতে চায়? তারা সিঁড়ি বেয়ে নিচের গোপন কক্ষে ফেরে। সেখানে গিয়ে দেখে সিন্দুকটি এখন পুরোপুরি বন্ধ। শিকলগুলো নতুন করে বাঁধা হয়েছে এবং সিন্দুকের উপরেও নতুন চিহ্ন আঁকা। তন্ময় সিন্দুকটি খুলতে চেষ্টা করে, কিন্তু এক তীব্র বাতাস ঘরের ভেতর ঘুরতে শুরু করে। কক্ষটি অন্ধকার হয়ে যায় এবং একটি কণ্ঠ শোনা যায়, তুমি আবার এখানে এসেছো, এবার তোমাকে ভবনের অভিশাপের সঙ্গে বেঁধে ফেলব। তন্ময় চিৎকার করে বলে, যতবারই অভিশাপ ফিরে আসুক, আমি তা শেষ করব। তুমি আমাকে ভয় দেখিয়ে থামাতে পারবে না। কক্ষের বাতাস শান্ত হয় এবং দেয়ালে একটি নতুন চিহ্ন ফুটে ওঠে। চিহ্নটি দেখে তন্ময় বুঝতে পারে, ভবনের অভিশাপ একদল মানুষের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। তারা কক্ষের ভেতরে একটি পুরনো নথি খুঁজে পায়, যেখানে ভবনের মালিকানার নতুন দিক তুলে ধরা হয়েছে। সেখানে একজন মানুষের নাম স্পষ্টভাবে লেখা, অরুণ রায়। তন্ময়, অয়ন এবং রিয়া ভবনের রহস্য উন্মোচনের জন্য প্রস্তুতি নেয়। তারা বুঝতে পারে, ভবনের অভিশাপকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো গোপন শক্তি কাজ করছে, যা ভবনকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে চাইছে। তন্ময়, অয়ন এবং রিয়া ভবন থেকে ফিরে আসে। তারা জানে, ভবনের রহস্য আরও গভীর এবং এর পেছনে কোনো গোপন সংগঠন কাজ করছে। অরুণ রায়ের নাম উঠে আসার পর তারা তার পরিচয় ও ইতিহাস জানতে তদন্ত শুরু করে। প্রিয়া স্থানীয় একটি পুরাতন নথিপত্রের অফিসে গিয়ে অরুণ রায়ের সম্পর্কে তথ্য খুঁজে বের করে। সে জানতে পারে যে অরুণ রায় ছিলেন রুদ্র রায়ের ছোট ভাই এবং তারা একসঙ্গে ভবনের মালিক ছিলেন। কিন্তু সম্পত্তি নিয়ে ঝগড়ার পর অরুণ ভবনটি ছেড়ে অন্য গ্রামে চলে যান। তন্ময় জিজ্ঞাসা করে, তাহলে কি অরুণ এই অভিশাপের সঙ্গে যুক্ত? প্রিয়া মাথা নাড়িয়ে বলে, সম্ভবত, কিন্তু তার মৃত্যুর পরে কেউ হয়তো এই অভিশাপের চক্র চালিয়ে যাচ্ছে। আমাদের তার পুরো পরিবার ও উত্তরাধিকারের বিষয়ে জানতে হবে। তদন্তের সময় তারা গ্রামের এক প্রবীণ ব্যক্তি, হরিদাস দত্তের খোঁজ পায়, যিনি অরুণ রায় এবং রুদ্র রায়ের পরিবারের ইতিহাস জানেন। হরিদাস তাদের বলেন, রুদ্র আর অরুণের ঝগড়া শুধু সম্পত্তি নিয়ে ছিল না। ভবনের ভেতরে এক প্রাচীন মূর্তি ছিল, যার সঙ্গে অমরত্ব অর্জনের একটি কিংবদন্তি জড়িত। তারা দুজনেই মূর্তিটি নিজেদের দখলে রাখতে চেয়েছিল, কিন্তু সেই মূর্তি অভিশপ্ত ছিল। যে এই মূর্তিকে ব্যবহার করবে, সে নিজের আত্মাকে বিপদে ফেলে দেবে। অরুণ চেয়েছিল মূর্তিটি ধ্বংস করতে, কিন্তু রুদ্র তা করতে দেয়নি। ফলাফল, পুরো ভবন অভিশপ্ত হয়ে যায়। অয়ন বিস্মিত হয়ে বলে, এর মানে কেউ এখনো সেই মূর্তির শক্তি ব্যবহার করে এই অভিশাপকে সক্রিয় রাখছে। তারা জানতে পারে, অরুণ রায়ের একটি নাতি এখনো জীবিত আছে। তার নাম প্রীতম রায় এবং সে কাছাকাছি এক শহরে থাকে। তারা তার সঙ্গে দেখা করতে যায়। প্রীতম প্রথমে তাদের কথা বিশ্বাস করতে চায় না। সে বলে, আমার পরিবার ধ্বংস হয়ে গেছে এই অভিশাপের জন্য। আমি ভবনের কাছেও যাই না। তোমরা কেন এসব নিয়ে ঘাটাঘাটি করছো? তন্ময় দৃঢ় কণ্ঠে বলে, আমরা এই অভিশাপ চিরতরে শেষ করতে চাই। ভবনের অভিশাপ এখনো সক্রিয় এবং কেউ ইচ্ছাকৃতভাবে এটি জাগিয়ে তুলছে। আমরা জানি, আপনার দাদু অরুণ রায় মূর্তিটি ধ্বংস করতে চেয়েছিলেন। আপনি যদি আমাদের সাহায্য করেন, আমরা ভবনটিকে মুক্ত করতে পারি। প্রীতম দীর্ঘশ্বাস ফেলে এবং রাজি হয়। প্রীতম তাদের জানায়, ভবনের অভিশাপকে চালিয়ে যাওয়ার জন্য একটি গোপন সংগঠন কাজ করছে। এই সংগঠনের সদস্যরা বিশ্বাস করে,
মূর্তিটি ব্যবহার করে তারা অমরত্ব অর্জন করতে পারবে। তারা নিয়মিত ভবনে গিয়ে কিছু গোপন আচার অনুষ্ঠান করে, যাতে অভিশাপের শক্তি ধরে রাখা যায়। প্রিয়া জিজ্ঞাসা করে, কিন্তু এরা কারা? এরা কিভাবে ভবনের ভেতরে ঢোকে? প্রীতম উত্তর দেয়, তারা রাতের গভীরে ভবনের ভেতরে যায়। তাদের একজন নেতা আছে, যে মূর্তিটির আসল শক্তি নিয়ন্ত্রণ করে। কিন্তু তাকে ধরার জন্য তোমাদের খুব সতর্ক হতে হবে। তন্ময়, অয়ন, প্রিয়া এবং প্রীতম সিদ্ধান্ত নেয় ভবনে ফেরার। কিন্তু এবার তারা সংগঠনের সদস্যদের হাত থেকে বাঁচতে পরিকল্পনা করে। তারা রাতের বেলা ভবনে যাবে, যাতে সংগঠনের আচার অনুষ্ঠানকে থামানো যায় এবং মূর্তিটির রহস্য উদ্ঘাটন করা যায়। তন্ময় বলে, এবার আমাদের সবাইকে একসঙ্গে থাকতে হবে। কোনো ভুল করলে অভিশাপ আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। রাতের গভীরে তারা ভবনের দিকে রওনা দেয়। চারপাশে অদ্ভুত নীরবতা, আর বাতাস ভারী। ভবনে ঢুকে তারা সিঁড়ি দিয়ে নিচের কক্ষে পৌঁছায়। কক্ষটি আগের চেয়ে আরো অন্ধকার এবং ঠান্ডা। ঠিক তখনই তারা ছায়ার মতো কিছু মানুষকে দেখতে পায়, যারা ত্রিভুজ চিহ্নের চারপাশে দাঁড়িয়ে আচার অনুষ্ঠান শুরু করেছে। তাদের সামনে মূর্তিটি রাখা। প্রীতম ফিসফিস করে বলে, ওটাই সংগঠনের নেতা। ওকে থামানোই আমাদের প্রধান লক্ষ্য। তন্ময় ধীরে ধীরে এগিয়ে গিয়ে চিৎকার করে বলে, তোমরা এই মূর্তির অভিশাপকে ব্যবহার করে যা করছো তা শেষ হয়ে যাবে। আমি এটা ধ্বংস করব। সংগঠনের নেতা হঠাৎ ঘুরে দাঁড়ায়। তার চোখে বিদ্বেষের আগুন, আর সে বলে, তুমি ভাবছো মূর্তি ধ্বংস করলে সব শেষ হয়ে যাবে? এটা তো কেবল শুরু। তোমার মতো সাহসীরা অনেক এসেছে, কিন্তু সবাই অভিশাপের শিকার হয়েছে। কক্ষটি এবার ভয়ঙ্কর বাতাসে ভরে ওঠে, আর আলো জ্বলজ্বল করতে শুরু করে। ভবনের নিচের গোপন কক্ষে ভয়ঙ্কর বাতাস ঘুরপাক খাচ্ছে। তন্ময়, অয়ন, প্রিয়া এবং প্রীতম সংগঠনের সদস্যদের আচার অনুষ্ঠান বন্ধ করার চেষ্টা করলেও, তাদের নেতা এক অদ্ভুত মন্ত্র জপ করে মূর্তির শক্তি জাগিয়ে তোলে। মূর্তিটি যেন প্রাণবন্ত হয়ে উঠছে, তার চোখ দুটি লাল হয়ে জ্বলজ্বল করছে। ত্রিভুজ চিহ্নের মাঝখানে থাকা মূর্তিটি এবার আকাশের দিকে ছায়ার মতো একটি শক্তি ছড়াতে থাকে। সেই শক্তি ঘরের ভেতরের বাতাসকে আরো ভারী করে তোলে। তন্ময় অনুভব করে, যেন কেউ তার শরীর থেকে শক্তি শুষে নিচ্ছে। প্রীতম হঠাৎ বলে ওঠে, এই মূর্তির অভিশাপ ধ্বংস করতে হলে ত্রিভুজের চিহ্নটি ভাঙতে হবে। এই চিহ্নটাই মূর্তির শক্তির মূল উৎস। অয়ন দ্রুত তার ব্যাগ থেকে একটি লোহার রড বের করে চিহ্নের দিকে আঘাত করতে যায়। কিন্তু সংগঠনের নেতা তার সামনে দাঁড়িয়ে বলে, তুমি কি জানো এই মূর্তির অভিশাপ ভাঙলে কি ঘটবে? এর সঙ্গে যুক্ত প্রতিটি আত্মা এই ভবনে ছড়িয়ে পড়বে এবং পুরো গ্রামকে গ্রাস করবে। মূর্তির চোখ থেকে লাল আলো ছিটকে পড়ে এবং পুরো ভবন কাঁপতে শুরু করে। ঘরের এক কোণ থেকে একটি অদ্ভুত ছায়ামূর্তি বেরিয়ে আসে। ছায়ামূর্তিটি রুদ্র রায়ের, যে ভবনের অভিশাপের প্রথম শিকার হয়েছিল। সে বলল, তোমরা এই কাজ বন্ধ করো। অভিশাপ একবার শুরু হলে তা থামানো অসম্ভব। তন্ময় দৃঢ়ভাবে উত্তর দেয়, তুমি নিজেই এই ভবনকে অভিশপ্ত করেছ। এখন এর শেষ করার দায়িত্ব আমাদের। তন্ময়, প্রিয়া এবং অয়ন সিদ্ধান্ত নেয় যে তারা ত্রিভুজ চিহ্ন এবং মূর্তিকে একসঙ্গে ধ্বংস করবে। প্রিয়া দ্রুত একটি কেরোসিনের বোতল বের করে চিহ্নের ওপর ছড়িয়ে দেয়। প্রীতম মোমবাতি দিয়ে তা জ্বালাতে গেলে নেতা বাধা দেয়। নেতা হঠাৎ তন্ময়ের দিকে আক্রমণ করে। তার চোখে এক ভয়ঙ্কর বিদ্বেষ এবং তার কণ্ঠে গর্জনের মতো আওয়াজ। কিন্তু তন্ময় তাকে ঠেলে ফেলে এবং চিৎকার করে বলে, প্রীতম, এখনই আগুন লাগাও। প্রীতম মোমবাতি দিয়ে চিহ্নে আগুন ধরিয়ে দেয়। আগুন লেগে ত্রিভুজ চিহ্নটি ধ্বংস হতে শুরু করে। মূর্তিটি এক অদ্ভুত শব্দ করে চিৎকার করতে থাকে, যেন তার ভেতরের শক্তি ছিন্নভিন্ন হয়ে যাচ্ছে। কক্ষের ভেতরের ছায়াগুলো ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়।
হঠাৎ রুদ্রের ছায়ামূর্তি তন্ময়ের দিকে এগিয়ে এসে বলে, তুমি হয়তো এই ভবনকে মুক্তি দিচ্ছ, কিন্তু অভিশাপের চিহ্ন এই পৃথিবীতে থেকে যাবে। সাবধান থেকো। রুদ্রের ছায়াটি ম্লান হয়ে যায়, আর ভবনের কম্পন থেমে যায়। অগ্নিশিখা পুরো ভবনকে আলোকিত করে এবং ধীরে ধীরে মূর্তিটি ধসে পড়ে। মূর্তির ধ্বংসাবশেষ এক অদ্ভুত কালো ধোঁয়ায় মিশে যায়, আর ভবনের চারপাশে থাকা ভারী বাতাস হালকা হয়ে ওঠে। তন্ময় হাঁপ ছেড়ে বলে, অবশেষে অভিশাপ শেষ হলো। তন্ময়, অয়ন, প্রিয়া এবং প্রীতম ভবন থেকে বের হয়ে আসে। গ্রামের মানুষ তাদের চারপাশে ভিড় জমায়। তারা সবাই জানতে চায় ভবনের ভেতরে কি ঘটেছে। তন্ময় মৃদু হেসে বলে, অভিশাপ শেষ হয়েছে। ভবন আর কাউকে ভয় দেখাবে না। গ্রামের মানুষ আনন্দে মশগুল হয়ে যায়। ভবনের চারপাশে কেউ আর কোনো অদ্ভুত ঘটনা লক্ষ্য করে না। তন্ময় ভবনের দিকে তাকিয়ে একটা ভারমুক্ত অনুভব করে। তবে তার মনের গভীরে একটি প্রশ্ন রয়ে যায়, রুদ্র যা বলেছিল সেটি কি সত্য? অভিশাপের চিহ্ন কি আসলেই থেকে গেছে? কিন্তু তন্ময় তার ভয়কে পাশে রেখে সিদ্ধান্ত নেয়, জীবনকে সামনে এগিয়ে নিয়ে যাবে। সে তার অভিজ্ঞতা নিয়ে একটি বই লেখার পরিকল্পনা করে, যাতে ভবিষ্যতে কেউ এমন বিপদে পড়লে সতর্ক থাকতে পারে। ভবন থেকে ফিরে আসার 1 মাস পর তন্ময়ের জীবন স্বাভাবিক হতে শুরু করে। কিন্তু হঠাৎ এক রাতে তার ঘরে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায়। শব্দটি যেন ছাদ থেকে আসছে, ঠিক সেদিনকার মতোই। তন্ময় ঘুম ভেঙে দেখে ঘরের জানালার বাইরে কেউ যেন তাকিয়ে আছে। সে তাড়াতাড়ি বাইরে তাকায়, কিন্তু কাউকে দেখতে পায় না। এরপর ছাদের দিক থেকে এক মৃদু ফিসফিসানি ভেসে আসে। তুমি ভেবেছিলে সব শেষ হয়ে গেছে। তন্ময়ের বুক কেঁপে ওঠে। সে জানে রুদ্রের অভিশাপ শেষ হয়েছে। তবে কি কেউ সেই ভবনের অভিশাপকে আবার জাগিয়ে তুলতে চাইছে? পরদিন সকালে তন্ময় তার টেবিলের ওপর একটি কাগজ দেখতে পায়। কাগজে অদ্ভুত একটি চিহ্ন আঁকা, যেটি ত্রিভুজ চিহ্নের মতোই, কিন্তু এটি সম্পূর্ণ ভিন্ন রূপের। চিহ্নটি দেখে তার মনে পড়ে, ভবনে থাকা মূর্তির ধ্বংসাবশেষেও একই রকম একটি চিহ্ন দেখা গিয়েছিল। তন্ময় কাগজটি নিয়ে রিয়ার কাছে যায়। রিয়া চিহ্নটি দেখে অবাক হয়ে বলে, তুমি কি জানো, এই চিহ্নটি এমন এক প্রতীক যা প্রাচীন এক রহস্যময়ী সংগঠনের সঙ্গে যুক্ত। তারা অভিশপ্ত শক্তি নিয়ন্ত্রণ করত। হয়তো সংগঠনটি এখনো সক্রিয়। তন্ময় সিদ্ধান্ত নেয় ভবনে ফিরে যাবে, কারণ তার মনে হয় ভবনের ভেতরে কিছু থেকে গেছে, যা সম্পূর্ণভাবে ধ্বংস হয়নি। অয়ন বলে, তুমি পাগল হয়ে গেছো। ভবনের অভিশাপ তো শেষ হয়েছে। আবার সেখানে যাওয়ার প্রয়োজন কি? তন্ময় উত্তর দেয়, আমরা যা দেখেছি তা হয়তো সত্য, কিন্তু এর শিকড় আরো গভীরে। আমি এই ভয়কে ফেলে রেখে শান্তিতে থাকতে পারছি না। আমাদের ভবনে গিয়ে নিশ্চিত হতে হবে। তারা তিনজন আবার ভবনে ফিরে যায়। এবার ভবন আরো ধ্বংসপ্রায় এবং অন্ধকার। ভেতরে গিয়ে তারা দেখে সিঁড়ির নিচে একটি নতুন পথ খোলা রয়েছে। এটি আগে তারা কখনো দেখেনি। প্রিয়া বলে, তাহলে কি ভবনের ভেতরে আরো কিছু গোপন কক্ষ ছিল, যা এখন প্রকাশিত হয়েছে? তারা সাহস করে নতুন পথে এগিয়ে যায়। এই পথটি আরো নিচের দিকে যাচ্ছে, যেন এটি ভবনের ভিত্তির নিচে তৈরি। তারা নিচে গিয়ে দেখতে পায় একটি গুহার মতো জায়গা, যার দেয়ালে বিভিন্ন অদ্ভুত চিহ্ন আঁকা। সেই চিহ্নগুলো থেকে মনে হয় ভবনের অভিশাপ কেবল একটি দিক, এর গভীরে আরো বড় একটি রহস্য লুকিয়ে আছে। তন্ময় দেওয়ালে হাত বোলাতে গিয়ে একটি ছোট লক পায়। লকটি খুলতে একটি পুরনো কাগজ বের হয়, যেখানে লেখা রয়েছে, অভিশাপ ধ্বংস নয়, রূপান্তরিত হয়েছে। যারা সত্য জানবে, তারাই শেষ পরিণতি দেখবে। তারা বুঝতে পারে ভবনটি এখনো কিছু শক্তি ধারণ করে আছে, এবং এই শক্তি এখন আরো বড় বিপদ ডেকে আনতে পারে। তন্ময়ের সামনে এখন নতুন চ্যালেঞ্জ, ভবনের অভিশাপের শিকড় পুরোপুরি নষ্ট করা।
তবে এর জন্য তাকে এমন কিছু সত্যের মুখোমুখি হতে হবে যা তার জীবন বদলে দিতে পারে। তন্ময়, রিয়া এবং অয়ন গভীর গুহার ভেতরে সেই পুরনো কাগজটি হাতে নিয়ে থমকে দাঁড়ায়। দেয়ালে আঁকা চিহ্ন এবং কাগজের লেখাগুলো এক অদ্ভুত বার্তা দিচ্ছে। রিয়া কাগজের লেখাগুলো দেখে বলে, এটা স্পষ্ট যে ভবনের অভিশাপ ধ্বংস হয়নি, বরং এর শক্তি এখন এমনভাবে রূপান্তরিত হয়েছে যা আরো ভয়ঙ্কর হতে পারে। তন্ময়ের মাথায় প্রশ্ন ঘুরপাক খায়। সে নিচু গলায় বলে, আমরা কি সত্যি এই গুহার শেষ প্রান্তে পৌঁছাতে পারবো, নাকি এখান থেকেই আমাদের সর্বনাশ শুরু হবে? তারা তিনজন আরো গভীরে প্রবেশ করে। গুহার ভেতর থেকে একটি হিমশীতল বাতাস বইছে যা তাদের শরীরকে কাঁপিয়ে তুলছে। দেয়ালে টর্চের আলো ফেলতেই দেখা যায় সেখানে একটি বড় পাথরের দরজা রয়েছে। দরজাটিতে লেখা রয়েছে, তোমরা যারা সত্য জানতে এসেছো তাদের আত্মা যেন শুদ্ধ থাকে, কারণ শুদ্ধ আত্মাই কেবল অন্ধকারকে জয় করতে পারে। অয়ন দরজার দিকে এগিয়ে গিয়ে বলে, আমরা কি এটা খুলতে পারবো, যদি এটি নতুন কোনো অভিশাপের দরজা হয়? তন্ময় দৃঢ় কণ্ঠে বলে, যদি সত্য জানতে হয় তাহলে আমাদের এই দরজার পেছনে যা আছে তা দেখতে হবে। ভয় পেলে আমরা কখনো এগোতে পারবো না। তারা দরজাটি খুলে দেয়। দরজার ওপাশে একটি বড় চেম্বার। চেম্বারের মাঝখানে একটি পাথরের বেদি, আর বেদির ওপরে একটি ধূসর রঙের বৃত্তাকার বস্তু রাখা। বস্তুটি দেখতে মূর্তির ধ্বংসাবশেষের মতো, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো বস্তুটি মৃদু আলো ছড়াচ্ছে। প্রিয়া বিস্মিত হয়ে বলে, এটা তো মনে হচ্ছে মূর্তির অংশ। তাহলে কি আমরা মূর্তির পুরোটা ধ্বংস করতে পারিনি? ঠিক তখনই তাদের পেছনে থেকে একটি ফিসফিসানি ভেসে আসে। তোমরা ভেবেছিলে সত্যি শেষ হয়েছে? না, এটা কেবল শুরু। তিনজন আতঙ্কিত হয়ে চারপাশে তাকায়। তারা কাউকে দেখতে পায় না, কিন্তু কণ্ঠটি যেন তাদের মনের গভীরে গেঁথে যাচ্ছে। গুহার ভেতর থেকে এক ছামূর্তি বেরিয়ে আসে। এটি আগের রুদ্র রায়ের মতো নয়, বরং অনেক বড় এবং ভয়ঙ্কর। ছায়াটির কণ্ঠে এক অদ্ভুত ক্ষমতা রয়েছে যা তাদের নড়াচড়া করতে বাধা দেয়। ছায়াটি বলে, এই ভবনের অভিশাপ শেষ করার চেষ্টায় তোমরা শুধু আটিকে আরও শক্তিশালী করেছ। এই শক্তি কেবল অভিশপ্ত নয়, এটি অমর। তোমরা যদি আমাকে থামানোর চেষ্টা করো তাহলে নিজেরাই এর শিকার হবে। তন্ময় সাহস করে সামনে এগিয়ে যায়। সে বলে, তুমি যতই শক্তিশালী হও না কেন, তোমার অভিশাপকে আমরা শেষ করব। আমরা ভয় পাই না। ছায়াটি এবার মৃদু হাসে। তার কণ্ঠ ভয়ানক রকমের গভীর। সে বলে, তোমাদের ভয় পাওয়ার দরকার নেই, কারণ তোমরা চাইলেই আমাকে বাঁচিয়ে রাখতে পারো। তোমরা যদি এখান থেকে চলে যাও তাহলে আমি তোমাদের কিছুই করব না, কিন্তু যদি আমাকে ধ্বংস করার চেষ্টা করো তাহলে পুরো গ্রামেই অভিশাপের শিকার হবে। প্রিয়া হতভম্ব হয়ে বলে, এটা তো সরাসরি ব্ল্যাকমেইল। আমরা কিভাবে এই অভিশাপকে চিরতরে শেষ করব? প্রীতম দরজার বাইরে দাঁড়িয়ে ছিল। সে ভয়ে সিটিয়ে আছে। হঠাৎ সে বলে, তন্ময়, আমার মনে হয় এই মূর্তির টুকরোই সবকিছুর মূল। যদি আমরা এটাকে ধ্বংস করতে পারি তাহলে সব শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের সবাইকে একসঙ্গে চেষ্টা করতে হবে। তন্ময় এবং তার দল পাথরের বেদির কাছে পৌঁছে মূর্তির ধ্বংসাবশেষটি ধ্বংস করার চেষ্টা করে। ঠিক তখনই ছামূর্তি তাদের আক্রমণ করে। বাতাস ভারী হয়ে যায়, আর চারপাশের আলো নিভে যেতে শুরু করে। তন্ময় এবং রিয়া একটি লোহার রড দিয়ে মূর্তির টুকরোতে আঘাত করতে থাকে, কিন্তু প্রতিবার আঘাত করার পর ছামূর্তি আরো শক্তিশালী হয়ে ওঠে। অয়ন চিৎকার করে বলে, আমরা যদি মূর্তির এই অংশটিকে আগুনে পোড়াতে পারি তাহলে হয়তো এর শক্তি চিরতরে শেষ হবে। রিয়া তাড়াতাড়ি মূর্তির টুকরোটিকে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয়। আগুন জ্বলতে শুরু করলে ছামূর্তি ভয়ঙ্কর চিৎকার করতে থাকে। গুহার ভেতরের দেওয়াল কাঁপতে শুরু করে। ছায়াটি শেষবারের মতো তন্ময়ের দিকে তাকিয়ে বলে, তুমি যতই চেষ্টা করো এই শক্তি পুরোপুরি ধ্বংস হবে না।
এটি বারবার ফিরে আসবে, আর তুমি এর থেকে মুক্তি পাবে না। ছায়াটি ধীরে ধীরে ম্লান হয়ে যায়। গুহার ভেতরের সব চিহ্ন অদৃশ্য হয়ে যায়। মূর্তির ধ্বংসাবশেষ সম্পূর্ণভাবে আগুনে পুড়ে শেষ হয়ে যায়। তন্ময় হাঁপাতে হাঁপাতে বলে, অবশেষে আমরা এটি শেষ করতে পেরেছি। কিন্তু তার চোখে চিন্তার ছাপ। রুদ্র এবং ছা মূর্তির কথা বারবার তার মনে বাজতে থাকে। তন্ময়, রিয়া এবং অয়ন ভবন থেকে ফিরে আসে। তারা জানে, আপাতদৃষ্টিতে সবকিছু শেষ হলেও অভিশাপের শিকড় এখনো কোনো না কোনোভাবে জীবিত। গল্প এখান থেকে আরো গভীর হতে পারে। তন্ময়ের ব্যক্তিগত জীবনে এই অভিশাপ কিভাবে প্রভাব ফেলবে, এবং ভবিষ্যতে কিভাবে নতুন কোনো রহস্য তার জীবনের শান্তি নষ্ট করবে। তন্ময়, রিয়া এবং অয়ন ভবন থেকে ফিরে এসে মনে করে অবশেষে সবকিছু শেষ হয়েছে। কিন্তু তন্ময়ের মনের গভীরে এক অজানা শঙ্কা কাজ করছে। তার মাথায় রুদ্রের শেষ কথা ঘুরপাক খাচ্ছে, এই শক্তি বারবার ফিরে আসবে, আর তুমি এর থেকে মুক্তি পাবে না। তন্ময় নিজেকে শান্ত করার চেষ্টা করলেও রাতে ঘুমোতে গেলে তার মনে হয় যেন কেউ তার চারপাশে হাঁটছে। এক রাতে তন্ময় একটি দুঃস্বপ্ন দেখে। সে দেখতে পায় তার ঘরে ছাদ থেকে লাল রঙের অদ্ভুত ফোঁটা ফোঁটা কিছু পড়ছে। ফোঁটাগুলো মেঝেতে পড়তেই গাঢ় কালো হয়ে যায়। তারপর সে অনুভব করে কেউ যেন তাকে ফিসফিস করে বলছে, তুমি পালাতে পারবে না তন্ময়। তুমি আমাকে ধ্বংস করেছ না, বরং মুক্তি দিয়েছ। ঘুম ভেঙে যায় তন্ময়ের। সে চারপাশে তাকায়, ঘর পুরো অন্ধকার। কিন্তু তার মনে হয় জানালার কাছে একটি ছায়া দাঁড়িয়ে আছে। পরদিন তন্ময় রিয়ার সঙ্গে দেখা করে। রিয়ার কাছে সব খুলে বললে রিয়া গভীর চিন্তায় পড়ে যায়। সে বলে, তুমি কি জানো, কোনো শক্তিকে যদি ভুলভাবে ধ্বংস করা হয় তবে তা নতুন রূপে ফিরে আসতে পারে। আমার মনে হয় ভবনের অভিশাপ এখন কোনো একভাবে তোমার সঙ্গে সংযুক্ত হয়ে গেছে। তন্ময় অবাক হয়ে বলে, আমার সঙ্গে সংযুক্ত? এটা কিভাবে সম্ভব? রিয়া উত্তর দেয়, তুমি ভবনের অভিশাপ ভাঙার মূল ব্যক্তি ছিলে, তাই সেই শক্তি হয়তো তোমাকে লক্ষ্যবস্তু করেছে। আমাদের কিছুদিন এই বিষয়ে গবেষণা করতে হবে। সেই রাতেই তন্ময়ের বাড়িতে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। খোলা জানালা নিজে থেকেই বন্ধ হয়ে যায়, মেঝেতে অদ্ভুত পায়ের ছাপ দেখা যায়, আর মাঝরাতে ফিসফিসানি ভেসে আসে। অয়নও এদিকে তার বাড়িতে অদ্ভুত কিছু টের পায়। সে রিয়ার কাছে গিয়ে বলে, তুমি যা বলেছিলে মনে হয় তা সত্যি। ভবনের শক্তি আমাদের সবাইকে ঘিরে ফেলেছে। শুধু তন্ময় নয়, আমরাও এর প্রভাব থেকে মুক্ত নই। রিয়া তাদের বলে, আমরা এক নতুন সমস্যায় পড়েছি। ভবনের অভিশাপ যে প্রাচীন সংগঠনের সঙ্গে যুক্ত, তাদের নিয়ে আরও জানতে হবে। যদি তাদের ইতিহাস পাওয়া যায় তাহলে হয়তো এই অভিশাপ চিরতরে শেষ করা সম্ভব হবে। তারা তিনজন একটি পুরনো গ্রন্থাগারে যায়। সেখানে এক প্রাচীন পাণ্ডুলিপি খুঁজে পায়। পাণ্ডুলিপিটি শতাব্দী প্রাচীন এবং তার পাতাগুলোতে সেই একই ত্রিভুজ চিহ্ন আঁকা। রিয়া পাণ্ডুলিপি পড়ে দেখে সেখানে লেখা রয়েছে, যে ব্যক্তি এই অভিশাপের শিকার হবে তার আত্মা একদিন এই শক্তির নতুন ধারক হয়ে উঠবে। শক্তিকে ধ্বংস করতে হলে আত্মা থেকে অভিশাপ সরিয়ে দিতে হবে। তবে এর জন্য দরকার অন্ধকার এবং আলোর সংযোগস্থলে একটি নির্দিষ্ট আচার পালন করা। রিয়া, তন্ময় এবং অয়ন সিদ্ধান্ত নেয় তারা এই আচার পালন করবে। তবে পাণ্ডুলিপি আরও বলে, এই আচার পালনের সময় যদি কোনো ভুল হয় তবে অভিশাপ আরও শক্তিশালী হয়ে ফিরে আসবে। তন্ময় দ্বিধাগ্রস্ত হয়। সে বলে, এই আচার সফল না হলে পুরো গ্রাম বিপদে পড়বে। আমি কি সত্যি এই ঝুঁকি নিতে পারি? রিয়া দৃঢ়ভাবে উত্তর দেয়, তুমি যদি ঝুঁকি না নাও তাহলে অভিশাপ এমনিতেই আমাদের সবার জীবন ধ্বংস করে দেবে। আমাদের চেষ্টা করতেই হবে। পাণ্ডুলিপিতে একটি নির্দিষ্ট স্থানের কথা উল্লেখ করা আছে যেখানে আলো এবং অন্ধকারের সংযোগ ঘটে। তারা সেই স্থানটি খুঁজে বের করে। এটি একটি পুরনো পাহাড়ি গুহা, যেটি গ্রামের অনেক দূরে।
তারা তিনজন সেই স্থানে পৌঁছে। গুহার ভেতর দিয়ে অদ্ভুত একটি ঠান্ডা বাতাস বইছে এবং সেখানে পায়ের ছাপের মতো দাগ দেখা যায়, যা মনে হয় তাদেরই জন্য অপেক্ষা করছে। তন্ময়, রিয়া এবং অয়ন সেই গুহায় অভিশাপ ধ্বংসের চূড়ান্ত আচার শুরু করতে চলেছে। কিন্তু এই আচার পালনের সময় তাদের এমন বিপদের মুখোমুখি হতে হবে, যা তাদের মানসিক ও শারীরিক শক্তির সীমা পরীক্ষা করবে। তন্ময়, রিয়া এবং অয়ন গুহার ভেতর প্রবেশ করে। এটি পাহাড়ের নিচে গভীরভাবে বিস্তৃত। তাদের হাতে পাণ্ডুলিপিতে লেখা আচার পালনের নিয়মাবলী। কিন্তু গুহায় প্রবেশ করার সঙ্গে সঙ্গে এক অদ্ভুত গন্ধ এবং ঠান্ডা বাতাস তাদের শরীরকে কাঁপিয়ে তোলে। গুহার ভেতর দেওয়ালে খোদাই করা বিভিন্ন চিহ্ন দেখা যায়, যা অভিশপ্ত ভবনের চিহ্নগুলোর সঙ্গে মিলে যায়। রিয়া টর্চের আলো ফেলে বলে, আমরা ঠিক জায়গায় এসেছি। এখানেই আচারটি পালন করতে হবে। কিন্তু এর জন্য আমাদের সবকিছু সঠিকভাবে করতে হবে। একটুও ভুল করা যাবে না। তারা গুহার আরো ভেতরে এগিয়ে যায়। হঠাৎ পেছনে থেকে পদক্ষেপের শব্দ শোনা যায়। তারা দ্রুত পেছনে ফিরে তাকায়, কিন্তু কিছুই দেখতে পায় না। অয়ন ফিসফিস করে বলে, আমাদের কেউ অনুসরণ করছে। আমি নিশ্চিত। তন্ময় বলে, যে অভিশাপ আমাদের বাঁচতে দিচ্ছে না, সে হয়তো এখানেও আমাদের পরীক্ষা নিতে চায়। আমাদের ভয় পেলে চলবে না। তারা সাহস করে আরো এগিয়ে যায়। গুহার মাঝখানে একটি বড় বেদি পাওয়া যায়। পাণ্ডুলিপিতে বলা হয়েছিল, বেদির চারপাশে 3টি মোমবাতি জ্বালিয়ে একটি নির্দিষ্ট মন্ত্র পাঠ করতে হবে। মন্ত্রটি অন্ধকারের শক্তিকে আলোর শক্তির সঙ্গে মিলিত করে শোধন করার জন্য। তারা বেদির চারপাশে মোমবাতি স্থাপন করে। প্রিয়া পাণ্ডুলিপি থেকে মন্ত্র পড়া শুরু করে। তিমিরে আলোর জন্ম, আলোতে তিমিরের শেষ। আমি শুদ্ধ, তুমি মুক্ত। আমি শক্তি, তুমি ছা। মিলনের পরিণাম শূন্য। আমি অভিশাপের ত্রাতা। মন্ত্রপাঠ করার সঙ্গে সঙ্গে পুরো গুহায় অদ্ভুত কাঁপুনি শুরু হয়। মোমবাতির শিখা কাঁপতে থাকে, আর গুহার দেয়ালে ছায়াগুলো যেন জীবন্ত হয়ে ওঠে। আচার চলার সময় হঠাৎ এই গুহার এক কোণ থেকে এক ছা মূর্তি বেরিয়ে আসে। এটি ভবনের ছায়ার থেকেও বড় এবং ভয়ঙ্কর। তার কণ্ঠ গভীর এবং তীক্ষ্ণ। তোমরা আমাকে ধ্বংস করার চেষ্টা করছো। আমি কোনো সাধারণ অভিশাপ নই। আমি চিরন্তন। আমি তোমাদের ভোগ করব। ছায়াটি তন্ময়ের দিকে এগিয়ে আসে। তার শরীর হিমশীতল হয়ে যায়। তন্ময় কোনোমতে বলে, তুমি আমাকে ভয় দেখিয়ে থামাতে পারবে না। আমরা তোমাকে শেষ করব। প্রিয়া তাড়াতাড়ি মন্ত্রপাঠ বাড়িয়ে দেয়। মোমবাতির আলো ধীরে ধীরে ছাকে দুর্বল করতে শুরু করে। তখনই ছা মূর্তি অয়নের দিকে ছুটে যায়। তার গলায় দম বন্ধ করে দেওয়ার মতো চেপে ধরে। অয়ন চিৎকার করে বলে, আমাকে বাঁচাও। তন্ময় আর রিয়া ভয় পেয়ে যায়। তারা দ্রুত মোমবাতির চারপাশে একটি সুরক্ষা বৃত্ত তৈরি করে। মন্ত্রের শব্দ আরো জোরে গুহায় প্রতিধ্বনিত হয়। ছায়াটি মন্ত্রের শব্দ সহ্য করতে না পেরে কেঁপে ওঠে। গুহার দেওয়াল ভেঙে পড়ার উপক্রম হয়। ঠিক তখনই পাণ্ডুলিপির একটি কথা তন্ময়ের মনে পড়ে যায়। অভিশাপ ধ্বংস করার জন্য শুদ্ধ আত্মা থেকে ত্যাগ স্বীকার করতে হবে। তন্ময় বুঝতে পারে, এই ত্যাগ মানে তাকে নিজের জীবনের একটা অংশ দিতে হবে। সে রিয়াকে বলে, রিয়া, আচার সম্পূর্ণ করতে হলে আমাকে কিছু করতে হবে। মোমবাতির শিখায় আমার হাত রাখতে হবে। হয়তো এটাই শেষ সুযোগ। রিয়া চিৎকার করে বলে, তুমি এটা করলে, হয়তো তোমার জীবন বিপদে পড়বে। দ্বিতীয়বার ভেবে দেখো। তন্ময় মাথা ঝাঁকিয়ে বলে, আমার জীবনের চেয়ে এই অভিশাপ শেষ করা বেশি গুরুত্বপূর্ণ। আমি জানি, আমাকে এটা করতেই হবে। তন্ময় মোমবাতির শিখার ওপর হাত রাখে। শিখাটি জ্বলন্ত হয়ে ওঠে, আর তন্ময়ের হাতে দগ্ধ হওয়ার দাগ পড়ে। কিন্তু ঠিক তখনই ছায়াটি ম্লান হতে শুরু করে। তার চিৎকার সারা গুহায় প্রতিধ্বনিত হয়। ছায়াটি ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। গুহার কাঁপুনি থেমে যায়, এবং মোমবাতির আলো উজ্জ্বল হয়ে ওঠে। প্রিয়া কেঁদে ফেলে তন্ময়কে ধরে বলে, তুমি ঠিক আছো তো? তুমি বেঁচে আছো তো? তন্ময় ক্লান্তভাবে হাসে এবং বলে, হ্যাঁ,
আমি ঠিক আছি, কিন্তু আমি জানি আমাদের আরো সতর্ক থাকতে হবে। এই শক্তি পুরোপুরি শেষ হয়নি, আমাদের এটাকে চিরতরে নিশ্চিহ্ন করতে হবে। তারা গুহা থেকে বেরিয়ে আসে। মনে হয় আপাতত অভিশাপ শেষ হয়েছে, কিন্তু পাণ্ডুলিপিতে লেখা শেষ কথাগুলো তাদের মনে অদ্ভুত শঙ্কা সৃষ্টি করে। অভিশাপ কখনো পুরোপুরি শেষ হয় না, এটি কেবল রূপান্তরিত হয় এবং ফিরে আসার পথ খুঁজে পায়। তারা বুঝতে পারে তাদের লড়াই এখনো শেষ হয়নি। গুহা এবং ভবনের রহস্যের শিকড় হয়তো আরো গভীরে লুকিয়ে আছে। গুহা থেকে ফিরে আসার পর তন্ময়, প্রিয়া এবং অয়ন অনুভব করল যে সমস্যার মূল শিকড় তারা ছুঁতে পারেনি। ভবনটির মধ্যে যে অন্ধকার শক্তির উৎস লুকিয়ে রয়েছে, সেটিই হয়তো তাদের জীবনে একের পর এক বিপদ ডেকে আনছে। তন্ময়ের মনে গভীর দ্বিধা কাজ করছে। সে ভাবছে তার নিজের সিদ্ধান্তই কি ভুল পথে তাদের নিয়ে যাচ্ছে। সেই রাতেই তন্ময় তার ঘরে বসে আচার পালনের সময় পাওয়া দাগগুলো দেখতে থাকে। হঠাৎ সে টের পায় জানালার বাইরে কেউ দাঁড়িয়ে আছে, কিন্তু সেই ছায়া-মূর্তিটি এক মুহূর্তে অদৃশ্য হয়ে যায়। প্রিয়া ফোন করে বলে, তোমাকে কিছু বলার জন্য ফোন করেছি। ভবনের চারপাশে আজ রাতে কেউ ঘোরাফেরা করছিল। আমি জানি এটি স্বাভাবিক নয়। তন্ময় তার অনুভূতি গোপন না রেখে বলে, আমিও কিছু দেখেছি। মনে হচ্ছে ভবনের শক্তি আমাদের ওপর নজরদারি করছে। আমাদের আর দেরি করা উচিত নয়। এই শক্তির উৎস ভবনের গভীর কোনো স্থানে লুকিয়ে আছে। পরদিন সকালে তারা তিনজন আবার ভবনে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু এবার ভবনের চারপাশ আরো ভয়ঙ্কর মনে হয়। পেছনের বাগানে শুকনো পাতার ওপর রক্তের দাগ আর অদ্ভুত পায়ের ছাপ দেখা যায়। প্রিয়া পাণ্ডুলিপি বের করে ভবনের ভেতরের অংশের একটি মানচিত্র খুঁজে পায়। সেখানে দেখানো হয়েছে ভবনের নিচে একটি গোপন বেসমেন্ট রয়েছে, যা চাবি ছাড়া খোলা যায় না। তন্ময় বলল, আমাদের আগে এই গোপন কক্ষটি খুঁজে বের করতে হবে। হয়তো সেটি আমাদের সমস্যার সমাধান দেবে। তারা ভবনের ভেতর ঢুকে দেখতে পায় মেঝের ঠিক মাঝখানে একটি পাথরের দরজা রয়েছে। দরজার চারপাশে ত্রিভুজ চিহ্ন খোদাই করা এবং সেখানে পাণ্ডুলিপির মতোই মন্ত্র লেখা। অয়ন বলল, এটি হয়তো পাণ্ডুলিপির ইঙ্গিত দেওয়া সেই বেসমেন্ট, কিন্তু এটি কিভাবে খুলব? প্রিয়া পাণ্ডুলিপির একটি অধ্যায় পড়ে জানায়, এই দরজা খোলার জন্য অভিশপ্ত মোমবাতির শিখা দরকার। পাণ্ডুলিপিতে বলা হয়েছে মোমবাতির আলোতে এই দরজা খুলবে, কিন্তু সেই মোমবাতি কোথায় পাওয়া যাবে? তারা ভবনের বিভিন্ন কক্ষ খুঁজতে শুরু করে। একটি পুরনো ড্রার থেকে রিয়া একটি অদ্ভুত কালো মোমবাতি পায়। এটি থেকে গন্ধ বের হচ্ছে যা তাদের মাথা ঘুরিয়ে দিচ্ছে। মোমবাতিতে ছোট ছোট অক্ষরে লেখা, শক্তিকে জাগাতে ব্যবহার করুন, তবে ভুল করবেন না। তারা কালো মোমবাতিটি নিয়ে দরজার কাছে ফিরে আসে। প্রিয়া তন্ময়কে বলল, তুমি যদি এই মোমবাতি জ্বালাও তবে শক্তির দরজা খুলবে, কিন্তু এই কাজ করতে গিয়ে তুমি আবারও বিপদে পড়তে পারো। তন্ময় দৃঢ়ভাবে বলল, আমরা এখানে এসেছি সমস্যার সমাধান করতে, এখন ভয় পাওয়ার সময় নয়। তন্ময় মোমবাতি জ্বালায়, আর কালো শিখা জ্বলে উঠতেই পুরো ভবন কাঁপতে থাকে। দরজাটি ধীরে ধীরে খুলে যায়, আর তার ভেতর থেকে ঠান্ডা বাতাস এবং গা ছমছমে শব্দ বের হতে থাকে। তারা ভেতরে প্রবেশ করে দেখতে পায় বেসমেন্টের দেওয়াল জুড়ে খোদাই করা অদ্ভুত ছবি। সেখানে মানুষের আত্মা শোষণ করার দৃশ্য, ছায়া-মূর্তির উত্থান এবং অন্ধকার শক্তির পূজা করার প্রতীক রয়েছে। অয়ন বলল, এটি কোনো সাধারণ বেসমেন্ট নয়, এটি যেন একটি অভিশপ্ত মন্দির। এখানেই হয়তো সেই শক্তির মূল উৎস রয়েছে। তারা বেসমেন্টের এক কোণায় একটি ছোট পাথরের বাক্স দেখতে পায়। বাক্সের ওপরে একটি ত্রিভুজ চিহ্ন খোদাই করা। প্রিয়া বাক্সটি খুলতে গেলে তন্ময় বলে, সাবধানে। পাণ্ডুলিপিতে বলা হয়েছে এটি হয়তো শক্তিকে বন্ধ করে রাখার কেন্দ্র। প্রিয়া ধীরে ধীরে বাক্সটি খুলে দেখে তার ভেতরে একটি ছোট স্ফটিক খণ্ড রয়েছে। এটি থেকে অদ্ভুত আলো এবং তাপ নির্গত হচ্ছে। প্রিয়া বলল,
এটি হয়তো সেই শক্তির কেন্দ্র। তবে এটি ধ্বংস করার জন্য পান্ডুলিপির মন্ত্র ব্যবহার করতে হবে। তারা যখন মন্ত্রপাঠ শুরু করে, তখনই বেসমেন্টের অন্ধকার আরো ঘন হয়ে যায়। ছায়াগুলো জীবন্ত হয়ে ওঠে এবং তাদের ঘিরে ফেলে। ছায়াগুলোর মধ্য থেকে একটি ভয়ঙ্কর ছামূর্তি বের হয়ে আসে। এটি গম্ভীর কণ্ঠে বলে, তোমরা আমাকে ধ্বংস করতে পারবে না। আমি চিরন্তন। তন্ময় বলে, আমরা তোমাকে ধ্বংস করব। তুমি আমাদের ভয় দেখিয়ে থামাতে পারবে না। এমন সময় মোমবাতির শিখা কাঁপতে শুরু করে এবং ছায়াগুলো তাদের দিকে আক্রমণ করতে এগিয়ে আসে। প্রিয়া চিৎকার করে বলে, আমাদের দ্রুত মন্ত্র শেষ করতে হবে, নয়তো আমরা কেউ বাঁচব না। তন্ময়, প্রিয়া এবং অয়ন কি শক্তির এই মূল উৎস ধ্বংস করতে পারবে? নাকি ছামূর্তি তাদের পরিকল্পনা ব্যর্থ করে দেবে? তাদের পরবর্তী পদক্ষেপ গল্পের চূড়ান্ত মোড়ে নিয়ে যাবে। মন্ত্রপাঠ যখন শেষ পর্যায়ে পৌঁছায়, ছায়াগুলো হঠাৎ আরো আক্রমণাত্মক হয়ে ওঠে। তাদের চারপাশে অন্ধকার যেন জীবন্ত হয়ে কুণ্ডলী পাকাচ্ছে। প্রিয়া দ্রুত পান্ডুলিপির নির্দেশ অনুযায়ী মন্ত্রের শেষ কয়েকটি শব্দ উচ্চারণ করে। তন্ময় মোমবাতির শিখার দিকে তাকিয়ে বলে, আমাদের মোমবাতির শিখাকে বজায় রাখতে হবে। এটি নিভে গেলে আমরা সবাই শেষ। অয়ন আতঙ্কিত কণ্ঠে বলে, ছায়াগুলো শক্তি বাড়াচ্ছে। আমরা কি এটি সামাল দিতে পারবো? তন্ময় শক্ত কণ্ঠে উত্তর দেয়, আমাদের দিক থেকে ভুল করার কোনো সুযোগ নেই। সাহস ধরে রাখো। প্রিয়া যখন মন্ত্রের শেষ শব্দটি উচ্চারণ করে, স্ফটিক খণ্ডটি হঠাৎ ঝলসে ওঠে। এটি থেকে বের হওয়া আলো ছায়াগুলোর গায়ে পড়তেই তারা ছিটকে যেতে শুরু করে। বেসমেন্টের পুরো জায়গা আলোয় ভরে ওঠে। কিন্তু ঠিক তখনই ছামূর্তি এক ধাক্কায় সামনে এগিয়ে আসে। ছামূর্তি গর্জন করে বলে, তোমরা ভাবছো এক টুকরো আলো আমাকে থামাতে পারবে? আমি 1000 বছর ধরে এই শক্তি জাগিয়ে রেখেছি। আমি তোমাদের ধ্বংস করব। তন্ময় বুঝতে পারে, শুধু মন্ত্রপাঠ আর স্ফটিক দিয়ে এই শক্তি পুরোপুরি ধ্বংস করা যাবে না। তাকে আরো বড় কিছু করতে হবে। তন্ময়ের মনে পড়ে পান্ডুলিপির একটি লাইন, শুদ্ধ আত্মা থেকে উচ্চারিত শক্তিই কেবল অন্ধকারকে সম্পূর্ণ নিঃশেষ করতে পারে। সে দ্রুত রিয়ার দিকে তাকিয়ে বলে, রিয়া, আমি জানি আমাদের কি করতে হবে। আমাকে স্ফটিকটি ধরতে দাও। আমার আত্মার শক্তি হয়তো একে চিরতরে ধ্বংস করতে পারবে। রিয়া চিৎকার করে বলে, তুমি এটা করতে পারো না। এটা তোমার জীবন কেড়ে নিতে পারে। তন্ময় দৃঢ় কণ্ঠে বলে, আমাদের সবার জন্য এটা করতেই হবে। আমি জানি, এটাই একমাত্র উপায়। তন্ময় স্ফটিকটি হাতে তুলে নেয়। সঙ্গে সঙ্গে তার শরীরে ভয়ঙ্কর ব্যথা ছড়িয়ে পড়ে, কিন্তু সে মন্ত্রপাঠ শুরু করে। স্ফটিকটি উজ্জ্বল হতে হতে পুরো বেসমেন্ট আলোয় ভরিয়ে তোলে। ছামূর্তি চিৎকার করে বলে, থামো। তুমি আমার শক্তি কেড়ে নিচ্ছ। এটা অসম্ভব। তন্ময় সমস্ত শক্তি দিয়ে স্ফটিকটি উঁচু করে ধরে এবং মন্ত্রপাঠ শেষ করে। আলো এতটাই উজ্জ্বল হয়ে ওঠে যে ছায়াগুলো আঁকে আঁকে গলে গিয়ে অদৃশ্য হয়ে যায়। ছামূর্তিও ধীরে ধীরে দুর্বল হতে থাকে এবং শেষবারের মতো একটি গর্জনের সঙ্গে মিলিয়ে যায়। ছা ধ্বংস হয়ে গেলে বেসমেন্ট ধীরে ধীরে শান্ত হয়ে আসে। মোমবাতির শিখা নিভে যায় এবং স্ফটিকটি তন্ময়ের হাত থেকে পড়ে ভেঙে যায়। প্রিয়া এবং অয়ন তন্ময়ের কাছে দৌড়ে আসে। তন্ময় ক্লান্ত হয়ে পড়ে আছে, কিন্তু তার মুখে একটি শান্তির হাসি। আমরা এটা পেরেছি। অভিশাপ শেষ হয়েছে, তন্ময় বলল। প্রিয়া কেঁদে ফেলে বলে, তুমি কি ঠিক আছো? তন্ময় হাসতে হাসতে বলে, আমি বেঁচে আছি। তবে এটুকু বলবো, এবার সত্যি সত্যি শান্তি খুঁজে পাওয়া গেছে। তারা বেসমেন্ট থেকে বেরিয়ে ভবনের চারপাশ ঘুরে দেখে। চারপাশে আর কোনো ছা বা অদ্ভুত চিহ্ন নেই। ভবনটি যেন অভিশাপ মুক্ত হয়ে গেছে। পান্ডুলিপির শেষ কয়েকটি লাইন তাদের সামনে আরো একবার আসে। শক্তি ধ্বংস হলে ভবনের আত্মা মুক্তি পাবে। কিন্তু এ গল্পের শেষ এখানেই নয়। কেউ কেউ ইতিহাসের ভুলগুলো আবারও জাগিয়ে তুলতে পারে। তন্ময় ভবনের দরজার দিকে তাকিয়ে বলে, আমাদের কাজ এখানে শেষ।
এবার এটিকে এমনভাবে বন্ধ করতে হবে, যাতে কেউ আরও এই ভবনের অভিশাপকে জাগিয়ে তুলতে না পারে। তারা ভবনটি চিরতরে বন্ধ করার পরিকল্পনা করে। কিন্তু ভবনটি ছাড়ার সময় তারা দূরে দাঁড়িয়ে একটি অদ্ভুত ছায়া দেখতে পায়। তাৎক্ষণিকভাবে কিছুই বলতে না পেরে তারা ভবন থেকে বেরিয়ে আসে। তন্ময়ের মনে হয়, ভবিষ্যতে কেউ যদি আবার এই ভবনের রহস্যের গভীরে প্রবেশ করে, তবে একই অভিশাপ ফিরে আসতে পারে।